টেকনিক্যালি তো শিখবো, ফান্ডামেন্টাল, তার সাথে আমরা ফান্ডামেন্টাল জানবো। এই আজকে আর আগামীকালকে দুদিন শুধু ফান্ডামেন্টাল শিখবো, যে আমরা তো ইনভেস্টমেন্ট করবো, তখন আমার ফান্ডামেন্টাল লাগবে একটু হলো। কারণ চোখ বন্ধ করে শুধু টেকনিক্যাল বেসিসে কাজ করলে চলবে না। যখন আমরা ইনভেস্টমেন্ট করবো, ইনভেস্টমেন্ট কি, যে কোনো একটা কোম্পানির স্টকে হোক বা ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করবো একটা লং ভিউ, 1 বছর 2 বছর 3 বছর, সেই স্টকটা আমার কীভাবে রিটার্ন দেবে কি দেবে না, গ্রোথ দেবে কি দেবে না, সেটা জানা প্রয়োজন। তার জন্য আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা দরকার। তো ফান্ডামেন্টালটা একটু বোরিং জিনিস, সেটা আমরা দেখবো আজকে কালকে। তো তার আগে, হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মার্কেট, একটা জিনিস, মানি মানি মানি, টাকা, এটাই। আর স্টক মার্কেটে হচ্ছে একটা বেসিক জিনিস যেটা বলি, যে ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট আর স্টক মার্কেট একই জিনিস। ক্যাপিটাল মার্কেট আর ফিনান্সিয়াল মার্কেট, এগুলো রেকর্ডিং পাবেন, কেউ নোট লিখলে লিখতেও পারো। ক্যাপিটাল মার্কেট আর ফিনান্সিয়াল মার্কেট ফর দ্য বাইং অ্যান্ড সেলিং অফ লং টার্ম ডেবিট ফর অর ইকুইটি ব্যাক সিকিউরিটিস। এবার সিকিউরিটিস কি, এগুলো আমরা ধীরে ধীরে জানবো আর কি। এবার আমরা যে ইকুইটি শেয়ার বলে যেগুলো থাকে, এবার ডেরিভেটিভ, এগুলো শিখবো আর কি। সিকিউরিটিস কি, আমি তার আগে কিছু বলে দিই, কিছু জিনিস তার আগে সব থেকে বলে দিই, যে আমরা যখন ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি কী, আমরা কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে পারি। আমরা গোল্ড কিনতে পারি, এটা ইনভেস্টমেন্ট। আমরা জমি কিনতে পারি, ইনভেস্টমেন্ট, যে আমাকে রিটার্ন দেবে। আজকে আমি একটা জমি কিনলাম 1 লাখ টাকা দিয়ে, আগামী দিনে আমার 5 লাখ টাকা বিক্রি, এটা ভিউ। তো তার আগে আমরা যখন একটা জমি কিনি, তো আমরা কী করি, আগে রিসার্চ করি, তো সেই জমিটা আগামী দিনে আমাকে, মনে করেন একটা ল্যান্ড আছে, কেউ আপনাকে এই ল্যান্ডটা বিক্রি হবে, আপনি কিনবেন সেটা, সাপোজ। তো সেটা আগামী দিনে কী হতে পারে, যে ল্যান্ডের পাশে হাইওয়ে তৈরি হতে পারে, এয়ারপোর্ট হতে পারে, তো তাহলে কি ল্যান্ডের ভ্যালুটাও বেড়ে যাবে। তো এরকম স্টকেরও কিছু বেসিক জিনিস থাকে, যেগুলো এগুলো সব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো তার আগে বলি যে আমি ইন্ডিয়ার সব থেকে বড় ইনভেস্টর যে রাকেশ ঝুনঝুনওয়ালা, আর ওয়ার্ল্ড ওয়াইজ যেটা আছে আমেরিকান, যেটা হচ্ছে ওয়ারেন বাফে, নাম শুনেছ সবাই। তো অ্যাকচুয়ালি টেকনিক্যাল জিনিসটা ইন্ডিয়া 2004-এর পরেই আসে বেসিক্যালি। তার আগে টেকনিক্যাল আমেরিকান মার্কেট এগুলো আগে থেকেই হতো। তো যেমন রাকেশ ঝুনঝুনওয়ালা যে কী করেছিলেন, যে কেউ ইসের সিনেমা দেখেছো তোমরা, 1992 স্ক্যাম, হর্ষ মেহতার শুনেছো। তো এরা স্ক্যাম করেছিল অনেক সময়, তখন বোম্বে স্টক এক্সচেঞ্জ ছিল, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ছিল না, যেটা এনএসি। তো এগুলোতে অনেক ঝোলঝাল হয়, তখন সেবি সেবি আসে পরে, অনেক পরে, তখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আসে, তখন তারপরে ইন্ডিয়াতে আগের ট্রেড আর এখন অনেক স্ট্রাকচারাল চেঞ্জেস হয়ে গেছে অনেক কিছু। কারণ ডিজিটাল যুগ, আজকে ডিজিটাল যুগ আছে দেখেই আমরা ঘরে বসে ট্রেড করতে পারছি, এমনকি ঘরে বসে আমরা ডিজিটাল মাধ্যমে কানেক্ট হতে পারছি। তো এখন স্ট্রাকচার, আগের ব্যাপারটা অনেক ছিল। আগে সাধারণ লোক গিয়ে স্টক মার্কেট গিয়ে ট্রেড করতে পারতো না এভাবে, আগে রিংয়ে ট্রেড হতো, রিং হতো। তো আমি একটা মুভি লিঙ্ক দিয়ে দেবো আজকে, আগে অনেকে হয়তো দেখেছো, খাফলা একটা মুভি আছে, সেটা দেখতে পারো। সেখানে অনেক বেসিক কিছু, মানে আগে কীভাবে হতো, এটা জাস্ট ফর নলেজের জন্য দিয়ে দেবো, মুভিটা দেখতে পারো ফ্রি টাইমে। খাফলা একটা মুভি আছে, খুব সুন্দর মুভি, স্টক মার্কেটের উপরে নির্ভর, হর্ষ মেহতার স্ক্যামের উপরে। তো যাই হোক, এবার বিএসসি যেটা, এর নাম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো এটা স্ট্যাবলিশড হয় 1875-এ। তো এটা অনেকটা গভর্নমেন্টের মতো, এটাও মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত। তখন আমি যখন লাস্ট এটা দেখেছিলাম, তখন 10th লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ ছিল, এখন তো 11 নম্বর বা যাই হোক, যেটাই হবে। আর এটাও দালাল স্ট্রিট যেটা আছে মুম্বাই, সেখানে অবস্থিত। আর এর এর পাশে লিখতে পারো, বিএসসির পাশে কেউ ড্যাশ দিয়ে লিখতে পারো, এর ইন্ডেক্স মানে সূচকটাকে, আমরা যেমন বই যখন বুকস পড়ি, রিড করি, আমরা বুকস বা বই যখন রিড করি, তখন কি হয়, ইন্ডেক্স থাকে না একটা বইয়ের মাঝখানে, কোন পাতায় কী আছে। তো মনে করো বিএসসিতে 30টা স্টক আছে, এবার 30টা স্টকটাকে আমরা খুলে খুলে তো মার্কেট ভাও দেখা, মানে মার্কেটের মানে ট্রেন্ড জানা সম্ভব নয়। তো মনে করো যে বিএসসির একটা সূচক হয়, সেটাকে বলে সেন্সেক্স। তো সেটার মানে এই 30টা স্টক যে থাকে বিএসসি, সেটার আপ ডাউনের উপরে, এভারেজেসের উপরে একটা মুভমেন্ট হয়। তো সেটা দেখে মানে কী করা যায়, আজকে মার্কেট কী আছে। তো আমরা নিফটিতে ট্রেড করি, কারণ ট্রেডিং নিফটিতেই হয়, এনএসসি যেটা অ্যাকচুয়ালি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ওটা একটা প্রাইভেট সংস্থা। আর এশিয়ার মধ্যে 1 নম্বর, যেটা আমাদের ইন্ডিয়া অবস্থিত, যেমন সিঙ্গাপুরেও আছে, বাইরেও আছে। তো অ্যাকচুয়ালি বিএসসিতে আগে মানে ট্রেড সেভাবে হতো না, ওই বাই করতো, 1 মাসে হয়তো কিছু পয়েন্ট হিলতো। তো স্ক্যাম ফ্যাম হওয়ার পরে ইন্ডিয়াতে তো পরেই সব কিছু হয়, বিদেশে এগুলো আগে থেকেই সেবি এরকম বডি তৈরি হতো, সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবির ফুল ফর্ম লিখতে পারো। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। যেমন ব্যাংককে কন্ট্রোল করার জন্য কি আছে, আরবিআই আছে,
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এ পুরো ব্যাঙ্কটাকে কন্ট্রোল করে, ব্যাংকের কোনো স্ক্যাম হলো ওদের সিস্টেমটাকে। তো আমাদের স্টক মার্কেটে কোনো রকম সুবিধে অসুবিধে যা আছে সেবির নজর থাকে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই স্টক মার্কেটের উপরে মানে সিবিআই মনে করো, এটা স্টক মার্কেটের সিবিআইয়ের মতো আর কি, সেবি। তো কে কী করছে না করছে, যেমন কিছুদিন আগে আমরা দেখলাম আদানিতে কেউ আনলিমিটেডভাবে মানে বাই করছে ইলিগালভাবে মানি। সাপোজ আমার কাছে যদি সাপোজ এখন 2,000 কোটি টাকা চলে আসে, আমি যদি একটা স্টকে বাই করা শুরু করে দিই, একটা স্টকে 2,000 কোটিতে, তো স্টকটা অটোমেটিকলি মুভমেন্ট হবে। তো এগুলোর জন্য সেবি আছে, কোনো ঘোটালা বা যে কেউ করছে কিনা করছে কিনা। তো ইন্ডিয়া তো মানে করাপ্টেড হয় সব কিছু, তার এর মাঝখানে করাপ্টেডটা তো সেবি নজরদারি করে। তো এই সমস্ত পরে তখন এনএসি লঞ্চ হলো, এ হলো 1994 লঞ্চ হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো এটার ইন্ডেক্সকে বলে নিফটি। তো নিফটি এর মধ্যে টপ 50 কোম্পানি থাকে, নিফটি 50 বলে এটাকে। তো নিফটি নেক্সট 50ও আছে, নিফটি 50 মানে টপ ভালো ভালো কোম্পানি, রিলায়েন্স হয়ে গেল, ব্রিটানিয়া, বাজাজ, বড় বড় কোম্পানি রিপ্রেজেন্ট করে, বড় বড় কোম্পানি মানে ওদের কোম্পানির পারফরমেন্সের উপরে নিফটির সূচকটা নির্ভর করে। এখন এশিয়ার মধ্যে 1 নম্বর, আর ওয়ার্ল্ডের মধ্যে সম্ভবত এখন 7-8 নম্বরে হবে এখনও সম্ভবত, দেখিনি যখন লাস্ট থেকে গুগলে দেখে নিতে পারো। এটার নাম হচ্ছে দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসি। এটাও হচ্ছে মুম্বাইয়ে, ঠিক আছে। 11th লার্জেস্ট হচ্ছে তখন ছিল। তো এরা কি লঞ্চ করে, ফিউচার অপশন, যে নিফটি, ব্যাংক নিফটি, এই জিনিসগুলো এরা আনে প্রথম। তো এরা আসার পরে এর পিছনে চলে যায়, অনেক অ্যাডভান্স, একটু আপ টু ডেট। আর এরা ডিজিটালাইজেশন করে, ডিম্যাট অ্যাকাউন্ট আগে তো এরকমভাবে হতো না। তো এরা এই জিনিসটা করে, এদের দেখা দেখি এনএসিও করে। তো এনএসিতে ফিউচার অপশনটা নেই, ফিউচার হয়তো সম্ভবত যে ফিউচারও নেই মনে হচ্ছে। বিএসসিতে আমরা ট্রেড করি না, ট্রেড ফেড সব এনএসিতেই হয়, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেই হয়। তো এদের জন্য এরা এগিয়ে যায়। বিএসসি দেখবে কামিং সুন দেখাচ্ছে, এরা এখনও লঞ্চ করেনি ওগুলো। এই জন্য এখানে ট্রেডিং সব থেকে বেশি এখানেই হয়, আর ইনভেস্টমেন্ট এখানে বেশি কোম্পানি, পুরনো সব থেকে বেশি কোম্পানি লিস্টেড এখানে, তো ইনভেস্টমেন্ট এখানেই বেশি হয় এই এক্সচেঞ্জে। তো সেটা ফ্যাক্টর না, এনএসিতেও ইনভেস্টমেন্ট হয়, যখন যারা ট্রেড করে দেবে পাশে লেখা থাকে এনএসি বিএসসি স্টক। তো দুটো হলো এক্সচেঞ্জ, হলো মেইন এক্সচেঞ্জ আমাদের ইন্ডিয়ার। তারপরে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জও আছে আমাদের কিন্তু। তো সেখানে কিন্তু ছোটো মোটো কিছু কোম্পানি আছে, যেগুলো লোকাল কোম্পানি, সেগুলো ক্যালকাটা স্টকে হয়তো লিস্টেড, সেগুলো ডিজিটালাইজেশন করেনি। তো এই আসার পরে এনএসি মানে আসার পরে এরা পিছিয়ে, মাদ্রাস স্টক এক্সচেঞ্জ, তামিলনাড়ু স্টক এক্সচেঞ্জ। তো আর একটা ফানি ভিডিও আছে, দেখে দিয়ে দেবো, সবাই দেখবে ওটা। তো এই আসার পরে সবাইকে পিছনে চলে যেতে, এ হচ্ছে মানে এখন মানে লিডিং একটা এক্সচেঞ্জ আর কি। এখন সব কিছু ট্রেড এখানেই হয়, নিফটি, ব্যাংক নিফটি। যাই হোক, আমরা নিফটিতেই ট্রেড করব, ট্রেডিং এখানেই হয়। আর সব থেকে বড়ো জিনিস, সবাই বেশিরভাগ জিনিস এই কয়েকটা জিনিস সবার কাছে থাকে না, যার জন্য তাদের ট্রেড এক্সিকিউট করতে অসুবিধা হয়, প্লাস হচ্ছে তারা লস করে। একটা হচ্ছে ট্রেডিং সিস্টেম, এটা 90% লোকের কাছে থাকে না, ট্রেডিং সিস্টেম হওয়া উচিত একটা। এগুলো আমরা সব লাস্টের দিকে, কোর্স কমপ্লিট হবে শেষের দিকে ট্রেডিং সিস্টেম কীভাবে তৈরি করতে হয়। আর একটা মাইন্ডসেট, এগুলো আমরা ধীরে ধীরে কোর্সের মাধ্যমে শিখবো। রিজন টু ট্রেড, কেন ট্রেড করব, রিস্ক ম্যানেজমেন্ট, যেটা ম্যানেজিং রিস্ক। আর মার্কেট টাইপ কি বুল আর বেয়ার, যেটা বলে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ টু প্লেস ট্রেড। আর টাইপ অ্যানালাইসিস কত ধরনের হয় স্টক মার্কেট, টাইপ অফ অ্যানালাইসিস, একটা ফান্ডামেন্টাল, একটা টেকনিক্যাল। তো ফান্ডামেন্টালের পাশে ড্যাশ দিয়ে লিখতে পারো, ফর ইনভেস্টমেন্ট পারপাস লিখতে পারো তোমরা। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কেন, ইনভেস্টমেন্ট পারপাস। আর টেকনিক্যাল অনলি ফর ট্রেডিং, সেখানে আমার ফান্ডামেন্টাল দরকার নেই। ট্রেডিং যখন করবো আমরা টেকনিক্যাল শিখবো, টেকনিক্যাল আমরা 2 দিন পরে শিখবো, আজকে আর আগামীকাল শুধু আমরা ফান্ডামেন্টাল দেখবো। আপাতত এটুকুই, তারপরে বাকি ফান্ডামেন্টালি কী কী দরকার হয় সেগুলো আগে যাচ্ছি। তো এর মাঝখানে যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে করতে পারো, তাহলে আমি নেক্সট মানে আগামী আগাবো আর কি, নেক্সট এই আর কি টপিকে। তো স্যার, যখন আমরা ট্রেডিং করব, তো ট্রেডিং এ আমরা খালি টেকনিক্যাল ট্রেডিং আমার ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল কোনো কিছু নেই না। আমরা যখন ইনভেস্টমেন্ট করবো, মানে একটা স্টক তুমি নিয়ে রেখেছো 1 বছর 1.5 বছর, ফান্ডামেন্টালটা আপনি স্যার বলতে চাচ্ছেন কি, লং টার্মের জন্য হচ্ছে? হ্যাঁ, লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্ট করবে তুমি, একটা ইনভেস্টমেন্ট করবে 1 বছর 1.5 বছর বা 6 মাস 7 মাস 8 মাসও লাগতে পারে, মিনিমাম 6 মাস। ও ট্রেড কি করবো, ট্রেড ম্যাক্সিমাম কি হয়, একটা ফিউচার অপশনে কি হয় 1 মাসের জন্য হয়। তো ম্যাক্সিমাম তো এটা তখন আমরা টেকনিক্যাল শুধু। এবার যখন একটা স্টকে থাকবে যে না, এখানে আমার 3-4 মাস আমি এটাকে হোল্ড করবো একটু শর্ট টাইম, এবার আমরা টেকনিক্যাল। তো আমাদের শর্ট টাইম, লং টাইম আমাদের টাইমটা কম,
যারা অ্যাকচুয়ালি যারা ফান্ড, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট বা ইসে, তারা না কি করে, শুধু ফান্ডামেন্টালি দেখে, শুধু তারা চার্ট ফাট ওরও দেখে না। আমরা চার্ট ফাট দেখে আমরা এই করি। তো এই জন্য আমাদের কাছে মানে ফান্ডামেন্টাল, আমাদের কাছে মানে আমাদের কাছে মানে শর্ট টাইম ইনভেস্টমেন্ট মানে 6 মাস থেকে 1.5 বছর। আমরা বেশিরভাগ আমার 4-5 বছর বেশি কোনো স্টকে ইনভেস্টমেন্ট হোল্ড করি। এবারে যারা ফান্ড হলো, 15 বছর 20 বছর ভিউ রাখে। তো আমরা ওগুলো ভিউ রাখবো না, আমরা তো চার্ট আছে, আমরা টেকনিক্যালি আছে, টেকনিক্যাল বেসিস দেবো। ওরা টেকনিক্যাল দেখে না, ওরা ডেলিভারি দেখে। আর ফান্ডামেন্টাল যারা অ্যানালাইস্ট, ওদের কাছে সবসময় কেন সস্তা দামি স্টক মানে ওভার ভ্যালুড, আন্ডার ভ্যালুড স্টক, ওদেরকে সবসময় এটা দেখে। ওরা মানে ওই ডেলিভারি দেখে ট্রেড করে। তো আমরা তো চার্ট দেখে ট্রেড করবো। আমরা ফান্ডামেন্টালি করলে আমরা তো প্রথমে একটু চার্ট দেখবো, তার সাথে একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করবো আর কি। তো ফান্ডামেন্টালি কী কী দরকার সেটা দেখবো। তার আগে একটু মার্কেটে জানা দরকার বুল আর বেয়ার। তো স্টক মার্কেট আমি একটু গুগলে দেখিয়ে দিই যারা নতুন আছে। তো দেখো স্টক মার্কেট এক্সচেঞ্জে দুটো ইসে থাকে, যে স্টক মার্কেটে দুটো নর্মালি দেখা যায়, বুল বেয়ার দেখাচ্ছি। তো স্টক মার্কেটে দেখবে বাইরে না, যে আমেরিকান যদি ওয়াল স্ট্রিট যেটা নাম আছে, আমেরিকা যদি এক্সচেঞ্জ, হ্যাঁ, ডাও জোন্স বলো, আমেরিকা তো এক্সচেঞ্জ আছে এরকম। তো ওখানে দেখবে যে এরকম না সব ইসে থাকে আর কি, মানে কি বলবো, এরকম না, এরকম ছবি দেওয়া থাকে। তো অ্যাকচুয়ালি স্টক মার্কেটে এই চিহ্নগুলো থাকে, এটা মানেটা কি অ্যাকচুয়ালি? তো হচ্ছে বুল আর একজন বেয়ার। তো বেয়ার যে ভাল্লুক, তো কেন নাম দিয়েছে কারণটা বলে। এই ছবিটা অনেকে দেখতে পারো, এটা হচ্ছে আমেরিকার হচ্ছে ওয়াল স্ট্রিট, নাম করা একটা জায়গা, সেখানে এই ছবিটা আছে। তো আমাদের ইন্ডিয়ান স্টকে যে বোম্বে স্টক এক্সচেঞ্জ দেখো, সেখানেও এই ছবিটা আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসসি যেটা বম্বে স্টক এক্সচেঞ্জ। তো এখানে একটা ছবি আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ দেখাচ্ছি এখানে। তো বম্বে স্টক এক্সচেঞ্জের এরকম ছবিটা দেখো না, এটা স্টক এক্সচেঞ্জ, এদের অফিস। তো বাইরে কিন্তু এদের ছবি থাকে, বাইরে এটা মানে এরকম ষাড়গরু আর ছবি থাকে। তো এখানে দেখাচ্ছে না, কোনো দিনে যাও দেখতে পারবে, সামনে এরকম বুল বেয়ারের ছবি থাকে। তো নিফটিতে আছে, নিফটিতেও আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আমি দেখাই, এখানে দেখাচ্ছে না। কোনো দিন যাও, কেউ যদি গিয়ে থাকো, তো এরকম দেখবে বাইরে না এরকম ছবি আছে দেখবে। তো এখানে দেখাচ্ছে না। তো ন্যাশনাল স্টকে এটা এনেছি, দুটোই বম্বেতে অবস্থিত, দাওয়া স্ট্রিট। তো এখানে যদি যাও দেখবে যে এখানে ছবি থাকে কিন্তু, বা নিউজ চ্যানেলেও যদি দেখো, এখানে ছবি দেখাচ্ছে না বাইরে। এইটা এন্টার করো, আমি একবারই গিয়েছিলাম শুধু, এমনি বাড়িতে ভিতরে ঢুকতে দেয়নি মাঝে। তো যাই হোক, এরকম ছবি থাকে দেখবে। তো বুল আর বেয়ারের ছবি থাকে। তো বুল আর বেয়ারটা কেন থাকে বলতে পারবে? কারণটা কি কেউ বলতে পারবে এখানে? স্টক এক্সচেঞ্জের বাইরে এই ছবিটা থাকে, কেউ জানো এই ছবিটা কেন থাকে? অ্যাকচুয়ালি এটা মিনিংটা কি জানো কেউ? এই ধরনের বুল ছবি, অ্যাগ্রেসিভ সেটার জন্য। হ্যাঁ তা তো ঠিক আছে। তো এরকম ছবি থাকে, এটা ওয়াল স্ট্রিটের ছবি আমেরিকার আর কি, ওখানে এরকম আছে দেখবে। হুম। ওয়াল স্ট্রিট, এটা এটা ওয়াল স্ট্রিট, আমেরিকা ওয়াল স্ট্রিটেও আছে, বিভিন্ন স্টক এক্সচেঞ্জের বাইরে এই দুটোই থাকে। তো বুল বেয়ার তো অ্যাকচুয়ালি এটা আমেরিকান টাইপই। তো বুল বেয়ারটা এরাই আনে প্রথম অ্যাকচুয়ালি। আমাদের মানে স্টকে তেজিরিয়া মন্দিরিয়া বলতো আর কি, গুজরাটিরা তেজিরিয়া, ওদের ভাষায় তেজিরিয়া মন্দিরিয়া মানে তেজি, মানে যার কাছে মার্কেট উপরে নিয়ে যায়। তো বুল কেন থাকে? তো বুল কি করে, বুলের শিংটা কোথায় থাকে? উপরে থাকে। তো তো বুল যখন অ্যাটাক করে, কিভাবে অ্যাটাক করে বলো দেখি, কেউ বলতে হবে? বুল কিভাবে অ্যাটাক করে? ঝাঁপ মেরে না না, বুলটা কি করে, ওর শিংটা শিংটাকে একদম নিয়ে আগে নিয়ে উপরের দিকে শিংটা মানে নিয়ে আছাড় মারে না, উপরের দিকে, শিংটা নিয়ে সিংটাকে উপরে নিচ নিচের থেকে থেকে, উপরে ওঠায়। হ্যাঁ নিচের থেকে উপরের দিকে নিয়ে যায় না। তো বুল জামা হচ্ছে পড়ে যায় বায়ার। উপরে। তো বায়ার কি করে, নিচের থেকে স্টককে উপরের দিকে নিয়ে যায়। তো বুল কি করে, শিংটা দিয়ে নিচের থেকে ই করে একদম, মানে যখন কাউকে অ্যাটাক করে নিচের থেকে একদম মানে এইভাবে নিয়ে একদম শিং দিয়ে উপরের দিকে মারে, তো উপরের দিকে। হুম। তো এই জন্য বুল হচ্ছে বায়ার একজন। আর বেয়ার যে আছে, ভাল্লুক কি করে, ভাল্লুক যখন অ্যাটাক করে কিভাবে করে, কোনো দেখেছো ভাল্লুক? ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি বা যে কোনো কিছুতে ভাল্লুক কিভাবে মারে, অ্যানিমাল প্ল্যানেটের দেখে তো থাকবে। বিয়ার যে আছে ও কিভাবে অ্যাটাক করে, ওর পাঞ্জা দিয়ে কি এভাবে ঝাপটা মানে মেরে ওকে বিড়াল যেভাবে অনেকটা পাঞ্জা দিয়ে মেরে মেরে নিচে দাবিয়ে দেয়। অনেকটা
একটা নিচে বিড়াল কাজিন যেভাবে মানে নামাতে উপর থেকে নিচের দিকে পাঞ্জা মারে না, নিচের দিকে উপর থেকে এভাবে নিয়ে, তো এই জন্য ওটা বেয়ার। তো ওর কাজ হচ্ছে সেলারও, ওর কাজ মার্কেটকে নিচে নিয়ে গেলেও বেয়ারের লাভ। তো এখানে বুল অপারেটর বেয়ার অপারেটর থাকে। তো বুলের কাজ কি, মার্কেট উপরে গেলে বুলের লাভ মানে বায়ারের লাভ, এবার মার্কেট যখন নিচে পড়ে তখন সেলারের লাভ, যে সেল করে। তো আমার স্টক মার্কেট বন্ধু আমরা সেল বাই সেল এটাই করি, তো সেল করলে আমার লাভ বেশি। তো হচ্ছে বিয়ার। তো অনেকে বলে না আজকে মার্কেট কি বুল মার্কেট না বেয়ার মার্কেট, অনেকে বলে না আজকে বুল মার্কেট, বুলিশ বলে অনেকে, বুলিশ মার্কেট ইয়া বেয়ারিশ। তো বুলিশ মানে বুল মানে বায়ার আছে আজকে, মার্কেট পজিটিভ উপরে। আরেকটা হয়, আরেকটা মার্কেট আরেকটা জানোয়ার থাকে, সেটা হচ্ছে এখানে থাকে না, স্টক মার্কেটের বাইরে থাকে না, সেটা হচ্ছে শিপ। শিপ বলতে, শিপ বলতে শিপ হচ্ছে, শিপটা কে অ্যাকচুয়ালি বলো দেখি। শিপ বলতে এই ধরনের একটা জানোয়ার থাকে মার্কেটে, এটা হলো শিপ। মার্কেটে এসে কম্পেয়ার করে শিপটা কারা অ্যাকচুয়ালি বলো দেখি। রিটেলার। রিটেলার ঠিক না, রিটেলার মধ্যে তো বায়ার সেলার হতে পারে, রিটেলার না, ফলোয়ার যারা। টিপস চাই ভাই, টিপস চাই, আমাকে টিপস দিতে হবে। কে কি বললো ফলো করবে, নিজের রিসার্চ নিজের লার্নিং এ কাজ করবে না। আচ্ছা মানে আচ্ছা একটা সন্দীপ বললো, সন্দীপ হ্যাঁ সন্দীপ হয়তো আমাকে বললো আচ্ছা এই আচ্ছা। স্টকটা ভালো, রিলায়েন্স বাই করে নি। এবার হয়তো পাশে কেউ শুনলো আরে ভাই এ বাই করবে, এবার সন্দীপ হয়তো বড়, হয়তো রাকেশ ঝুনঝুনওয়ালা বা যাই হোক কোনো এক ব্যক্তি, এবার কেউ শুনলো, আর সে আরে ও হ্যাঁ, রাকেশ যেরকম ঝুনঝুনওয়ালা। আগে যেরকম হতো, যখন अरशद मेहता কোনো स्टॉक नितो तो शोएब देख হ্যাঁ सुनतो कि अरशद मेहता ने यहाँ पे इन्वेस्ट এখনো किया है तो ইন্ডিয়াতে ये तो এখনো ऊपर হয়, जाने वाला এখনো है, आप भी হয়, लेंगे। এখনো হয়, এখনো হয়। আমি মানে এখনো হয় আর কি। এখন আমার বন্ধুরা অনেক তুই কি কিনেছিস, আরে ভাই ওটার পেছনে আমি সময় দিয়েছি, আমি রিসার্চ করেছি, আমি কোথায় ওখানে এন্ট্রি এক্সিট করবো না করবো, ওটার পেছনে ইমোশন আমার কি আছে সেটা আমার জন্যই ওয়ার্ক করবে। এবার শুনে লাভ নেই, ওটা আমি উইকলি বেসিসে ভিউ আছে না ডেলি হুম। ভিউ আছে, আমি কতদিন হোল্ড করবো, কোথায় স্টপ লস ইউজ করবো না ইন্ট্রাডে করবো, সেটা আমি জানি ওটার পেছনে। সে শুনলে আরে ভাই ও এটা হুম। কিনেছে তার মানে এটা হয়ে যাবে, আরে ভাই এটা তো ভুল এটা। তো শিপ হচ্ছে সব থেকে বড় ফলোয়ার মার্কেটে। এরা কাজে কপি মাস্টার, কপি করবে, কে কি কিনলো সেটা ফলো করবে, নিজের মানে ই করবে। তো শিপ কি করে, অনেক সময় দেখবে শিপ কি করে, যে যখন যায় একটা একটা যদি শিপ আগে যায় তো ওর পেছনে বাকি সব মানে মানে পুরো ঝুন্ড ওর পেছনে চলে যায়। তো মার্কেটে হুম। শিপ হুম। সব থেকে বড় ফলোয়ার। তো আমাদের শিপ হতে হবে না, তো আমাদের হতে হবে লায়ন। আমরা বুলও হব না বেয়ারও হব না, এই জন্য আমি বিয়ে লায়ন কেন লিখেছি, আমাদের স্টক মার্কেটে লায়ন হতে হবে। কারণ লায়ন কী করে, চুপচাপ রিল্যাক্স থাকে, সারাদিন ঘুমায়, যখন অ্যাটাক করে মানে বড় শিকার করে, তো বাই করতে পারে সেলও করে। আমরা বায়ার সেলার আমরা সবই করবো, বাই সেল সবই করবো টেকনিক্যাল বেসিসে, ইনভেস্টমেন্টও করবো, সব কিছুই করবো। তো আমাদের লায়ন হতে হবে, পেশেন্স। আর লায়ন যেটাই করে পেশেন্সলি করে, সবসময় কুল থাকে, রিল্যাক্স। আর যখন রায়ন যখন হিট করে আর কি, মানে বড় বড় স্টকেই হিট করে আর কি। ঠিক আছে, তো হচ্ছে আগাচ্ছি তাহলে ফান্ডামেন্টালি আমরা যেটা জানবো আর কি। তো বুল আর বেয়ারের কনসেপ্টটা যদি ক্লিয়ার হলো, তো বুল আর বেয়ার কি শুনে থাকো, বুল বেয়ার মনে করেন আরে বুল বেয়ার আজকে মার্কেট বলিস আজকে বেয়ারিস। তো এখানে লাল করে রেখেছি, এখানে রেড কালার। তো সেলার অ্যাকচুয়ালি এখানে নোট লিখতে হবে বেয়ার ইকুয়াল টু অবলিক না ড্যাশ দিয়ে লিখতে পারো, বেয়ার দ্যাটস মিন সেলার, বুল দ্যাটস মিন বায়ার। ওকে, তো মার্কেট অ্যানালিসিস ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল, তো আমরা ফান্ডামেন্টালটাই আজকে শিখবো, জানবো। ঠিক আছে, তো আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট থিং, তো টেকনিক্যাল জিনিসে আমরা এই জিনিসগুলো জানবো। এই জিনিসগুলো আমরা এখনো স্টার্ট করিনি, এগুলো টেকনিক্যালি আমাদের কাজে লাগবে। এগুলো বলে জ্যাপানিজ ক্যান্ডেল স্টিক। তো এগুলো আমরা চার্ট খুলবো তখন এগুলো দেখবো। তো আপাতত এগুলো আমরা টেকনিক্যালি যেহেতু শিখিনি, এগুলো পরে বলবো আগামীকালকে ফান্ডামেন্টাল ক্লোজ করার পরে। তো এগুলো কি রিপ্রেজেন্ট করে মার্কেটের ওপেন হাই লো, এগুলো পরে ডিটেলসে শিখবো যখন টেকনিক্যাল স্টার্ট করবো পরশু দিন থেকে। তো এটাকে ক্যান্ডেলস্টিক, তো চার্টের মধ্যে এরকম জিনিস দেখবে, এটাকে বলে জাপানিজ ক্যান্ডেলস্টিক। এর জাপানিজরা এই জিনিসটা তৈরি করেছে। অ্যাকচুয়ালি ধান মাপার একক একটা ছিল ওদের একটা পদ্ধতি। তো ওরা কয়লা দিয়ে মাটিতে আগে লিখে রাখতো, মানে কয়লা দিয়ে, মানে মাটিতে না ঠিক ওই কংক্রিটের ইসের মধ্যে লিখতো বা বোর্ডের মধ্যে লিখতো। তো এরকম ডার্ক করে দিত, ওটা মানে বেয়ারিশ ক্যান্ডেল, আর এটা হলো বুলিশ ক্যান্ডেল, মানে এটা বায়ার এটা সেলার। আমরা টেকনিক্যাল এগুলো ডিটেলসে শিখবো। তো এরা জিনিসটা ই করেছে, আগে মার্কেটে লাইন চার্ট থাকতো, তো এগুলো তো ওপেন হাই লো ক্লোজ এগুলো পরে দেখবো কীভাবে হয়। তো চার্টে যে কোনো স্টকের চার্টে ইন্ডেক্সে এই জিনিসগুলো থাকে।
যেগুলো রিপ্রেজেন্ট করে একদিনের ওপেন হাই লো ক্লোজ, মানে মার্কেট কোথায় খুলেছে, কত টাকায় খুলেছে, কত টাকায় ক্লোজ নিয়েছে, এগুলো রিপ্রেজেন্ট করে। এগুলো আমরা টেকনিক্যালে শিখবো। তো ফান্ডামেন্টালি অ্যাকচুয়ালি আমরা কিছু ডেটা অ্যানালাইসিস করবো কী কী দরকার, তো এগুলো আমরা টেকনিক্যালে শিখবো। যেটা আমি জাস্ট খালি টাচ দিয়ে রাখলাম, এটাকে বলে ক্যান্ডেল স্টিক, ঠিক আছে। তো এগুলো টেকনিক্যালের জিনিস, ট্রেন্ড লাইন কী আছে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এগুলো সব ডিটেলসে আমরা টেকনিক্যালে শিখবো। তো অ্যাকচুয়ালি যারা ডিম্যাট অ্যাকাউন্ট আছে তারা চার্ট কি, তো অ্যাকচুয়ালি যে কোনো স্টকের একটা চার্ট হয়, টেকনিক্যাল চার্ট, তো আমরা টেকনিক্যাল চার্টের বেসিসেই আমরা অ্যানালিসিস করি। তো যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই তোমরা পরে খুলে নেবে, আপাতত 4-5 দিন 6 দিন 7 দিন দরকার হবে না, ঠিক আছে। তো tradingview.com এ যাবে, এরকম গুগলে সার্চ করবে tradingview.com, ক্লিক করবে, তো এরকম একটা সারফেস খুলবে। তো এখানে দেখো চার্ট লেখা আছে, আর এখানে না লগ ইন করতে হবে, ঠিক আছে। এখানে আমার নাম দিয়ে লগ ইন করা আছে, এখানে কিন্তু লগ ইন করতে হবে ফেসবুক বা এসের সাহায্যে, যেমন আমি সাইন আউট করলে সাইন আউট হয়ে যাবে। তো এখানে যে ইটা থাকবে, এখানে লগ ইন করতে হবে, ফেসবুকের সাহায্যে করতে পারো, জিমেলে লগ ইন করার পরে এই সারফেসটা খুলবে, সেখানে চার্টে যাবে, এরকম চার্ট খুলবে, যে কোনো একটা স্টকের চার্ট খুলবে, এরকম চার্ট, এটা অলরেডি আমার করা ছিল, এরকম একটা সারফেস খুলবে। আর খোলার পরে আপনার এখানে এরকম খুলতে পারে, তো এটাকে আমরা কিন্তু প্রেস করে শিফট করে দেবো, এটা আপাতত প্রয়োজন নেই, এগুলো পড়ে। তো এখানে যখন আমরা স্টকের নাম লিখবো, এখানে বটন আছে, যে কোনো কেউ একটা স্টকের নাম বলো, যে কোনো একটা স্টকের নাম। ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড। কি? ডেল্টা? ইন্ডিয়া পাওয়ার, ইন্ডিয়া পাওয়ার। ইন্ডিয়া পাওয়ার, ওকে, ইন্ডিয়া পাওয়ার, একটা স্টক লিখছি ইন্ডিয়া পাওয়ার। তো আমরা একটা টেকনিক্যালে শিখবো এগুলো, ইন্ডিয়া পাওয়ার আমরা এইভাবে অ্যানালাইসিস করে এদের মধ্যে ভিউটা আমরা দেখবো। ফান্ডামেন্টালি কি ইনভেস্টমেন্ট পারপাস, তো অ্যাকচুয়ালি কেউ তোমাকে বলে দিল আরে ইন্ডিয়া পাওয়ারে ইনভেস্টমেন্ট করা উচিত। ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড। CORP, এক মিনিট, ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন, এটাই তো হুম হুম। ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন। সাইনটা বলতো, সাইনটা সাইন থাকে একটা স্টকের সবাই। এটা মনে হয় আমার এক মিনিট। ইন্ডিয়া পাওয়ার, সাইনটা বলে কি, অ্যাকচুয়ালি সাইনটা তো সুবিধা হয় আর কি বের করতে। এটাই হবে কি ইন্ডিয়া পাওয়ার, প্রাইসটা কিরকম, এটাই কি পাওয়ার ইন্ডিয়া করা আছে। এই স্টকটার কথা কি বলছো কি? জি পাওয়ার নামে মনে হচ্ছে, এটা এনএসসি তে নেই, বিএসসি তে আছে মনে হচ্ছে। রতন ইন্ডিয়া হবে তাহলে, রতন ইন্ডিয়া। কি ইন্ডিয়া? রতন, রতন ইন্ডিয়া, RATTAN। RND পাওয়ার বলুন স্যার, RND পাওয়ার, রতন ইন্ডিয়া পাওয়ার, এটাই তো আর&ডি পাওয়ার, এটাই। তো দেখো আমরা যখন এগুলো সব আমি করে দিচ্ছি, এবার আমরা যখন এবার পুরো চার্টটা দেখা যাচ্ছে, আমি যে জিনিস দেখে ক্যান্ডেল স্টিক বলে এটাকে, এটাকে বলে ক্যান্ডেল স্টিক। এগুলো আমরা টেকনিক্যালি শিখবো 2 দিন পরে, আপাতত আমাদের এগুলো দেখার দরকার নেই, লজিক কী আছে। তো ইনভেস্টমেন্ট করতে গেলে সাপোজ এই স্টকটার দাম কী আছে, তো যখন আমরা ইনভেস্টমেন্ট করবো একটা জিনিস দেখতে দেখো, এখানে টাইম ফ্রেম চেঞ্জ করা যায়। তো এখানে আমরা ফার্স্ট থিং মান্থলিতে রাখবো, এটাকে ইনভেস্টমেন্ট অনলি ফর মান্থলি টাইম ফ্রেমেই আমরা অ্যানালিসিস করবো। যখন ট্রেড করবো উইকলি, ডেইলি, 4 আওয়ার্স, বিভিন্ন রকম আছে, তো এগুলো সব শেখাবো আমি পরে, 45 মিনিট, 30 মিনিটস। তো যখন ইনভেস্টমেন্ট করবো এরকম 1 মান্থে ক্লিক করবো, তো প্রত্যেকটা এগুলোকে ক্যান্ডেল বলে, প্রত্যেকটাই বারগুলো যে দেখা যাচ্ছে এগুলোকে ক্যান্ডেল স্টিক, ক্যান্ডেল বলে। দেখো এখানে দেখো, আমি যদি এখানে যদি ক্লিক করি, তো এখানে দেখো অনেক ধরনের চার্ট, যে কোনো স্টকের এটাকে বলে চার্ট, চার্ট হয়, এটাকে জুম ইন জুম আউট করা যায়, চার্ট এরকম হয়। তো চার্ট অনেক ধরনের হয়, কী ধরনের চার্ট হয় দেখো, ক্যান্ডেল সিলেক্ট করা আছে, তো একটা ক্যান্ডেল চার্ট, তো আমরা ক্যান্ডেল চার্টে শিখবো, আর লাইন চার্টে মাঝে দেখবো। তো আগে স্টক মার্কেটে এরকম লাইন চার্ট থাকতো, এটা দেখে গ্রাফ দেখেই, তো এটাতে একটু অসুবিধা আছে, এটা শুধু মানে মানে একটাই রিপ্রেজেন্ট করে, মানে এখানে ওপেন হাই লো ক্লোজটা দেখা যায় না, শুধু ক্লোজিংটাই দেখা যায়। তো এটা শিখবো টেকনিক্যালে। তারপরে এরকম বিভিন্ন রকম চার্ট হয়, বিভিন্ন রকম চার্ট হয়, এগুলো আমাদের দরকার নেই। আমরা শিখবো ক্যান্ডেল, এখানে ক্যান্ডেল আছে, তো জাপানি ক্যান্ডেল স্টিক। তো প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা মান্থকে রিপ্রেজেন্ট করছে। আমি যদি ক্যান্ডেলের এখানে যদি কারসারটা রাখি, তো দেখা যাচ্ছে কি 1 জুন 2021 ক্যান্ডেল, মানে এটা কি মাস, এটা জুন মাস, তাই তো। জুন মাস যখন শেষ হবে তখন এই ক্যান্ডেলটা পুরোপুরি সম্পূর্ণ হবে। তো প্রত্যেকটা মান্থকে রিপ্রেজেন্ট করছে, এটা গত মাসের ক্যান্ডেল, তার আগের মাসে, মে, মার্চ, প্রত্যেকটা
মান্থকে। এখন আমি ওগুলোতে যাচ্ছি না যে বুলিশ বেয়ারিশ রেড না গ্রিন, এগুলোতে যাচ্ছি না, টেকনিক্যালে শিখবো বুলিশ বেয়ারিশ। তো এবার কেউ বললো যে, যেমন সন্দীপ বললো যে এটা ইনভেস্টমেন্ট করা যাবে কি না যাবে, সেটাই দেখবো। তো এখানে কি মনে হচ্ছে যে স্টকটা দেখে, বেসিক্যালি আমরা টেকনিক্যালে যাইনি, তো স্টকটা কি দেখে মনে কি হচ্ছে যে স্টকটাকে ডাউনে আছে। তো স্টকটা বেসিক্যালি দেখার পরে একটু এখানে অ্যারো নিতে পারি, এখানে এমনি কি দেখা যায় স্টকটা কি এবার ডাউনের দিকে যাচ্ছে। তো স্টক যখন নিচে থাকে তখনই কিনতে হয়, তো ডাউনের দিকে যাচ্ছে। আমরা ট্রেন্ড অ্যানালাইসিস এগুলোতে যাবো না কিছুতে, এগুলো টেকনিক্যালে সব ট্রেন্ড অ্যানালাইসিস, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। তো এটাকে একটু করে দিচ্ছি, মোটা করে দিচ্ছি, সুবিধা হবে তাহলে। এখানে একটা মোটা চিকন করা যায়, এখান থেকে কালারও চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কি স্টকটা যাচ্ছে কি ডাউন ট্রেন্ডে যাচ্ছে দেখে। তো এবার সন্দীপ বলে যে ইনভেস্টমেন্ট করা যাবে। স্টকের প্রাইস কি আছে এখানে দেখো, প্রাইস দেখা যায়। তো এটা প্রত্যেকটা মাসের ক্যান্ডেল। তো এখন স্টকটা যদি আমি এখানে কারসার রাখি দেখি 5 টাকা 40 পয়সা। তো এবার স্টকটা কি কেনা যাবে? ও সন্দীপের মনে হলো যে স্টকটাতে আমি যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আমাকে রিটার্ন দেবে কি দেবে না। টেকনিক্যালি তো যাবো না, টেকনিক্যালি ব্যাপার আলাদা। টেকনিক্যালিও দেখবো, যখন টেকনিক্যাল শিখবো তাহলে দুদিনই ফান্ডামেন্টাল করবো। যখন টেকনিক্যালটা আমরা মোটামুটি 7-8 দিন হয়ে যাবে, তখন মাঝখানে ফান্ডামেন্টাল একটু শিখবো আর কি, টেকনিক্যালের সাথে কীভাবে কম্পেয়ার করতে হয়। আর এখন শুধু ফান্ডামেন্টালটা দেখবো। সন্দীপ বলছে স্টকটা চলছে 5 টাকা 10 পয়সা, এখানে দেখো, তো এটা কেনা যায় কিনা। তো ফান্ডামেন্টালি কেনা যায় কি যায় না, তার জন্য আমার কিছু ফান্ডামেন্টাল রিসার্চ দরকার আছে। তার জন্য আমার একটা স্ক্যান আছে, ম্যানুয়াল স্ক্যান। এই পয়েন্টগুলো লিখতে পারো, আর রেকর্ডিং সেশন তো থাকবেই, আর এগুলো পিডিএফ, টোটাল কোর্স শেষের পরে পুরো পিডিএফটা পেয়ে যাবে। টোটাল এখানে যতগুলো পেজ আছে টোটাল ধীরে ধীরে যাবো আমরা। তো ফান্ডামেন্টালি আমার দরকার প্রথমে এই স্ক্যান দরকার। এখানে দেখো কি স্টক পি ভার্সেস ইন্ডাস্ট্রি পি। এখানে তো 8টা একদম পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমার ক্লিয়ার করতে হবে। তাহলে স্টকটা 8টার মধ্যে যদি 6টা পয়েন্ট ক্লিয়ার করে, তাহলে স্টকে আমি ইনভেস্টমেন্ট করব। আদারওয়াইজ সেই স্টকে আমি ইনভেস্টমেন্ট করবো না ভাই, আমার দরকার নেই, আমার টাকা নষ্ট করার দরকার নেই। সেখানে লেখা আছে স্টক পি ভার্সেস ইন্ডাস্ট্রি পি। এটা যদি আমার সঠিক থাকে, সবসময় কী হবে যে আমার মেন থিং যেটা হচ্ছে যে স্টক পি সবসময় আমার বেশি, মানে ইন্ডাস্ট্রি পি থেকে বেশি হওয়া উচিত। তো এবার হচ্ছে এবার আমরা ডেটা দেখবো যে কোথায় এটা দেখা যায়। তার জন্য একটা screener.in একটা ওয়েবসাইট আছে, screener.in, এখানে লিখতে পারো screener.in। এই ওয়েবসাইটে যাবো আমরা, screener.in। তো এখানে লগ ইন করতে হয়, কিন্তু এখানে আমার লগ ইন করা আছে অলরেডি। তো এখানে কিন্তু গুগল বা এগুলো সাইটে লগ ইন করতে হয়, মানে গুগল বা জিমেলের সাহায্যে লগ ইন করলে এরকম সারফেস খুলবে। তো এখানে স্টক লিখতে পারি। ও স্টকের নামটা কি ছিল এখানে, RTN পাওয়ার, যেটা রতন ইন্ডিয়া পাওয়ার। তো আমি এখানে স্টকের নাম লিখবো RATT। তো এখানে দেখো স্টকটা চলে আসলো এখানে, রতন ইন্ডিয়া পাওয়ার, ঠিক আছে। এবার এখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যেমন আমি সার্চ করেছি দেখি আছে, যদি কোনো পয়েন্ট এখানে মিসিং থাকে, যে মানে তোমাদের যে এই পয়েন্টগুলো আছে স্টক পি ভার্সেস ইন্ডাস্ট্রি পি কম্পেয়ার করবো এই পয়েন্টের সাথে। তো এই পয়েন্টটা যদি আমার মিসিং থাকে, কোনো পয়েন্ট স্টক পি ইন্ডাস্ট্রি পি, তো তোমরা এখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। এখানে যে লিখে স্টক পি চলে আসবে, ঠিক আছে। কোনো পয়েন্ট যদি মিসিং থাকে এখানে সার্চ করলে, এভাবে করলে এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে এখানে আমরা কী দেখবো, স্টক পি ভার্সেস ইন্ডাস্ট্রি পি, তাই তো। ফার্স্ট থিং ফান্ডামেন্টাল আমরা কী দেখবো, স্টক পি ভার্সেস ইন্ডাস্ট্রি পি। মানে ফান্ডামেন্টাল আমরা কেন করবো, যেমন লং টাইম 1 বছর 2 বছর স্টকটা আমাকে রিটার্ন দেবে কি দেবে না, স্টকটা রিটার্ন দিবে কি দেবে না। এবারে যে স্টক পি দেখবো, স্টক পি কী হওয়া উচিত, আমি কি বলেছি যে আমার সবসময় আমার stock P should be greater than industry. স্টক না, সরি, ইন্ডাস্ট্রি যেটা আছে সব Industry থেকে, P is সরি, যেমন একটা কম্পেয়ার দেখাচ্ছি, যেরকম সবসময় হচ্ছে যে আমার যেটা হচ্ছে সবথেকে স্টক পিটা বেশি হয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, স্টক পিটা বেশি হওয়া উচিত, ঠিক আছে। যেমন রিলায়েন্স কোম্পানি আমি করেছিলাম, যেমন রিলায়েন্সে যেমন কি স্টক পি ভালো আছে, ইনভেস্টমেন্টের ভালো, শুধু স্টক পি দেখলে হবে না, আমার ইন্ডাস্ট্রি এটার থেকে মানে স্টক পিটা বেশি হতে হবে আমাকে, আমি স্টকে ইনভেস্টমেন্ট করব। তো এবার হচ্ছে আমি যেটা দেখলাম যে, so stock P should be greater than industry P, না? হ্যাঁ, তো সেভাবে নিজেদের মতো করে লিখতে পারো যে আমার সবসময় যে কোনো স্টকে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাকে এই 8টা পয়েন্ট আছে, এই ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই 8টা পয়েন্ট আমাকে, আমি একটু মানে পেজে যাচ্ছি, তো এটা তো পিডিএফে আছে, তো মানে এই পয়েন্টগুলো লেখা আছে মানে ওয়ার্ড পেজে, সেখানে আমি একটু ভালো মতো বোঝাতে পারবো আর কি, মানে কীভাবে করি আমি, যেটা বেসিক্যালি ফান্ডামেন্টাল অ্যানালিস্ট করি যখন।
তো দেখাচ্ছি তোমাদেরকে, ফান্ডামেন্টাল স্ক্যান। আমি এই স্ক্যানটা করে থাকি বেসিক্যালি, তো এটাকে পুরোটা ব্ল্যাক করে দিচ্ছি আগে, পুরোটা ব্ল্যাক করে দিই আগে। বেসিক্যালি এই স্ক্যানটা ফলো করতে এখানে 8টা পয়েন্ট আছে। ফান্ডামেন্টাল স্ক্যান, এটা আমার ম্যানুয়াল স্ক্যান। অনেকে সফটওয়্যারে অনেক কিছুই করে, আরে অ্যাকচুয়ালি এই সফটওয়্যার যদি থাকতো তাহলে তো কেউ ইয়ে করতেন না। এবার হচ্ছে দেখো, পির ফুল ফর্মকে আমি বলে দিতে পারবো, কিন্তু ডিটেলস আমি ফান্ডামেন্টাল হয়তো সেভাবে তোমাদের গাইড করতে পারবো না হয়তো, কারণ আমি ফান্ডামেন্টাল অ্যানালিস্ট না। কারণ চার্টার অ্যাকাউন্টে অনেক কিছু, ইপিএস কি, এটা কি, ওটা কি, আমি জাস্ট খালি আমি যেটা ফলো করি, যেটা আমি দেখি, আমি টেকনিক্যালি শেখাবো সব কিছু। এই ফান্ডামেন্টাল দরকার কি, আমরা যদি কখনো কোনো স্টকে ইনভেস্টমেন্ট করতে যাই, তখন এটা একবার টেকনিক্যাল যখন শিখবো, তখন টেকনিক্যাল বেসিসে তো আমরা করবোই। টেকনিক্যাল আমার চার্ট যেটা বলবো সেটা তো করবোই, আমরা টেকনিক্যালে আসিনি, কিন্তু তার সাথে আমরা তখন একটু ফান্ডামেন্টালটা দেখে নেবো আর কি। তাহলে আমাকে ডাবল কনফার্মেশন। যদি ইনভেস্টমেন্ট যখন ট্রেড করবো ফিউচার অপশনে 1 দিন 2 দিন 3, তখন এগুলো আমার দরকার নেই। একটা যদি কোনো স্টকে ভিউ থাকে যে আমি 1 বছর 6 মাসের জন্য ইনভেস্টমেন্ট করবো, এই জিনিসটা দেখতে হবে। যে আমি আজকে 100 টাকা একটা স্টক কিনবো, সেটা আমার 2 বছর পরে 1 বছর পরে ডাবল ট্রিপল হয়ে যাবে, সেটা তখন আমার এই স্ক্যানটা দরকার। এটা ফান্ডামেন্টাল রিসার্চ। তো স্টক পি ভার্সেস ইন্ডাস্ট্রি পি কম্পেয়ার করবো, তো প্রথমে আমার এই স্ক্যানে আসবো। তো আমার স্টক পি সবসময় বেশি হওয়া উচিত কি, আমার ইন্ডাস্ট্রি পি থেকে স্টক পি বেশি হওয়া উচিত। তো এখানে আমরা যেমন ওয়েবসাইট যেটা বললাম screener.in, এখানে এই ডেটাগুলো পাওয়া যায়। তো রতন পাওয়ার, তো স্টক পি কী আছে এখানে দেওয়া নেই, ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রি পি কি বেশি আছে, তো এই স্টকে ইনভেস্টমেন্ট করা যাবে না। এখানে দেওয়া থাকে, এখানে দেওয়া নেই, নিশ্চয়ই কোনো গোলমাল আছে কিছু এদের। তো ইন্ডাস্ট্রি অনেক বেশি। তো 1 নম্বর আমার এই স্ক্যানটা ফেল, এই স্ক্যানটা আমার ফেল হয়ে গেল। তো আমি এটাকে মানে রেড মার্ক করে দিলাম, ভাই এই স্টকে ইনভেস্টমেন্ট করে আমার ফার্স্ট স্ক্যান ফেল। কমপক্ষে 6টা লেভেল পার করতে হবে, কিন্তু 6টা লেভেলের মধ্যে এই এই পয়েন্টটা কিন্তু আলাদা একটু ব্যাংকিং সেক্টরের জন্য, এটা শুধু এই পয়েন্টটা, এটা আপাতত আমার দরকার নেই এখন স্টকের ক্ষেত্রে। যখন ব্যাংকিং স্টকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, তখন আমাদের এই পয়েন্টটা দরকার হয়, এনপিএ। এটা দরকার নেই আপাতত, আমরা স্টকে কালকে শিখবো ব্যাংকিং স্টকে। তো আমার এই স্ক্যানটা ফেল, আর কিন্তু এই 8টা স্ক্যানের মধ্যে আমাকে এটা তো মাস্ট লাগবেই, তার সাথে আমাকে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের মধ্যে 2টো পয়েন্ট আছে, রিজার্ভ ভার্সেস বরোইং, এটা মাস্ট কম্পালসারি। এটা যদি ফেল করে, আমি সেই স্টকে, আমি যে কোনো স্টকে ইনভেস্টমেন্ট করার আগে ফার্স্টে আমি একে ব্যালেন্স শিটটা চেক করি, আর হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। এই দুটো যদি ফেল হয়, বাদ বাকি মেরে দেখতেই যাবো না আর আমি, সেই ইনভেস্টমেন্ট করবোই না আমি। তো স্যার বলছেন কি স্টক পি আর ইন্ডাস্ট্রি পি যদি নাও হয়, বাকি থেকে বাকিগুলো book তো আমার value, এই price দুটো value লাগবে আর কম্পালসারি। এই দুটো যদি আমার ফুলফিল, আমার ডিমান্ড যা আছে, যা যা দরকার, প্রাইস টু বুক ভ্যালু আর হচ্ছে ব্যালেন্স শিট, এই দুটো পয়েন্ট যদি আমার ফুলফিল না করতে পারে, তাহলে আমি সেই স্টকে ইনভেস্টমেন্ট করবো না, সে যতই ভালো কোম্পানি হোক। এগুলো পয়েন্ট ওয়াইজ দেখবো। তো এই ফেল, তারপরে দেখবো বুক ভ্যালু। তো বুক ভ্যালু দেখবো, বুক ভ্যালু কি আছে স্টকের। বুক ভ্যালুটা কিসের জন্য দেখা হয়, স্টকটা ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। তো এখানে বুক ভ্যালু দেখো লেখা আছে, বুক ভ্যালু, বুক ভ্যালু হচ্ছে 89, মানে 89 পয়সা। তো এবার হচ্ছে মার্কেট প্রাইস চলছে কত, 5 টাকায় চলছে। বুক ভ্যালু দুটো সিলেক্ট হয়েছে, ঠিক আছে, মনে কি ব্যাপার, মানে প্রাইস টু বুক ভ্যালুটা দেওয়া নেই এখানে। তো দেওয়া না দেখলাম যাবোই না সেখানে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আর এখানে দেখা যাচ্ছে এই স্টকটার অ্যাকচুয়ালি ভ্যালু হওয়া উচিত কি 90 পয়সা, বা 1 টাকাই ধরলাম রাউন্ড ফিগার, 1 টাকা হওয়া উচিত। মানে এই স্টকটা এখন দামি অনেক, সস্তা না, মানে স্টকটা আছে ওভার ভ্যালুড, 1 টাকা হওয়া উচিত বুক ভ্যালু অনুযায়ী, কিন্তু কারেন্ট প্রাইস চলছে 5 টাকা, মানে অনেক দামি। দামি স্টকে আমি ইনভেস্টমেন্ট করবো না, আমার তো কম পয়সায় চাই না। তো এবার দামি মানেই যে খারাপ সেটা না, মানে স্টকটা একটু দামি আছে এখন। এবার দেখবো আরও এক্সাম্পলে দেখবো, দামি মানেই খারাপ না, তো সেটাও আমরা ফুলফিল করতে পারলো না। বুক ভ্যালু মানে অনেক দামি, মানে বুক ভ্যালুটা কেন চলে, মানে স্টকটা ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, স্টকটা মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী বা মার্কেটের অনুযায়ী স্টকটা দামি না সস্তা না দামি, তো স্টকটা অনেক দামি মার্কেট অনুযায়ী। তো আমি অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত, কিন্তু যাবো না। তো এটাও আমার ফুলফিল করতে, এটা ফেল, এই স্ক্যানিংয়ে ফেল। এবার আছে কি প্রাইস টু বুক ভ্যালু। তো যে কোনো স্টকে যখন ইনভেস্টমেন্ট করো, প্রাইস টু বুক ভ্যালু 5-এর বেশি হওয়া উচিত না, কিন্তু এখানে দেওয়াই নেই ডেটা। নিশ্চয়ই স্টকে কোনো ঘাফলা কিছু আছে, থাকে, এটা অন্য স্টকে দেবো, তো এটাও নেই, তাই এটাও যাবো না আমি এখানে,
ফেল, আমার সবাই ফেল করছে, তো এইসব এটাও মেন থিং আমার, তো এটাও একটা মেন একটা পয়েন্ট, তো সেটাও ফেল করছে, তখন আমি বাকি জিনিসগুলো আর দেখবোই না, এগুলো ব্যালেন্স শিট এগুলো যাবোই না। ব্যালেন্স শিটও দেখতে পারি, ব্যালেন্স শিটটা কেন দেখি এগুলো পরে দেখবো কোয়ার্টারলি, ব্যালেন্স শিটটা মেন যেটা থিং। তো ব্যালেন্স শিটটা যদি দেখি না, ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট মানে এখানে দেখো রিজার্ভ ভার্সেস বরোয়িং, কি ব্যালেন্স শিটে কি বলেছি, রিজার্ভ ভার্সেস বরোয়িং, এই দুটো পয়েন্টস ইম্পর্টেন্ট ব্যালেন্স শিটে, কি রিজার্ভ ভার্সেস বরোয়িং। তো বরোয়িং মানে কি, ঋণ বা লাইবিলিটিস ধরতে পারে কোম্পানি। আর রিজার্ভ, ওর রিজার্ভ ফান্ড কি আছে, তো রিজার্ভ কি আছে দেখি একটু, ওর রিজার্ভ কি আছে, ওর রিজার্ভ আছে মাইনাসে চলছে দেখো। তো যখন অ্যানালিসিস করবো না, আমরা পুরো ডেটা নেবো না, যে কারেন্ট ইয়ার মনে করো 2021 এখনো আসছে, শেষ হয়নি, তো 2020 থেকে এইখান থেকে না আমরা মানে লাস্ট 5 ইয়ার্স পর্যন্ত 2015 পর্যন্ত যেতে পারি ম্যাক্সিমাম, বা 14 ম্যাক্সিমাম, 5-6 বছর, এর বেশি ডেটা আমরা দেখবো না। 2014 সাল থেকে যদি দেখি আমরা, তা রিজার্ভ কি চলছে, আগে রিজার্ভ ভালো ছিল, 1500 কোটি টাকা ছিল, 1800 কোটি, ধীরে ধীরে রিজার্ভ কমে যাচ্ছে। 2014 থেকে দেখো ঠিকই ছিল, কমে যাচ্ছে ধীরে ধীরে, নিশ্চয়ই যেন ব্যাপার আছে, মাইনাসে চলছে কোম্পানি। আর বড়োইং মানে এর হচ্ছে ঋণ কত আছে দেখো, ঋণ বেড়ে যায়, ঋণ দেখো আগে কত ছিল, 0 ছিল এক সময়, আবার 14 থেকে দিকে এক সময় 10,000, সব কিন্তু করোড়ে কিন্তু ভ্যালু, এখানে ভ্যালুগুলো সব কিন্তু করোড়ে, এখানে লেখা আছে দেখো, ফিগার ইন করোড়স, ওকে। তো এর বড়োইং কি ছিল 2014 সালে, 10,600 সামথিং, যাই হোক বড়োইং ছিল, তারপরে 12,000, 13,000, 14,000, মানে বড়োইং প্রচুর আছে, রিজার্ভের থেকে বড়োইংই বেশি, মানে কোম্পানির ওর ফান্ডই নেই আর কি, রিজার্ভ ফান্ডই নেই, ওনার ঋণই বেশি আছে, হয়তো ব্যাংকের ঋণ লোন থাকতে পারে, ওন আদার্স লাইবিলিটিস। তো ফেলটা তো আমি স্টক যাবোই না, আর বাকি দেখবোই না আমি, ফান্ডামেন্টালি ফেল এই স্টক। বোঝা গেল? তো ব্যালেন্স শিটে আপনি বলছেন কি রিজার্ভ বেশি হতে চাই, বড়োর রিজার্ভ কম বেশি হবে। হওয়া উচিত, রিজার্ভটা বেশি যত হবে তত ভালো না, আর ঋণটা যত কম হবে, যদি 0 থাকে আরো ভালো। হুম হুম। এবার কোনো একটা ভালো রেপুটেড স্টকের নাম নিতে পারো, আদার্স অন্য কাউকে বলছে, তাহলে সন্দীপই বলছে, বাকিরা চুপচাপ আছে, একটা ভালো কোনো রেপুটেড স্টকের নাম বলো, সেটার একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, যে কী হওয়া উচিত ফান্ডামেন্টালি, ইনভেস্টমেন্ট পারবো। এগুলো টেকনিক্যাল না, এটা একটু বোরিং ক্লাসেস, টেকনিক্যালি মজাদার জিনিস শিখবো আমরা সব। তো আজকে কালকে দুদিন একটু বোরিং আলোক ক্লাস হবে। ইন্ডাস্ট্রিজও দেখতে পারি স্যার, হ্যাঁ, আলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হ্যাঁ সেটাও দেখবো, তোমারটাও দেখবো। তো তার আগে একটু আচ্ছা সরি, অন্য কেউ সরি যদি আছে, সরি। অভিজিৎ বা হ্যাঁ হ্যাঁ। আরো যারা হচ্ছে অভিজিৎ, দুজন অভিজিৎ আছে, সৌরভ বা শুভজিৎ, কেউ যদি কিছু বলো একটা, হ্যাঁ একটা ভালো একটা কোম্পানি নাম বলো, সেটা দেখতে পারি যে কি হতে পারে। সান ফার্মা। সান ফার্মা, ওকে দেখবো, ফার্মা কোম্পানি। তারপরে নেক্সট কারো যদি থাকে মনে মনে ভেবে রাখো, সেটা দেখবো, সান ফার্মা, ওকে। চার্টে চলো আগে দেখি সান ফার্মা। তো চার্টে তো আমরা যাচ্ছি না, টেকনিক্যালে শিখবো ওগুলা, টেকনিক্যালের সাথে যখন সান ফার্মা, সরি, তো টেকনিক্যালে কি হচ্ছে যে স্টকে আমার কোথায় কিনতে, কোথায় যেতে পারে, টেকনিক্যাল টার্গেট আমরা ওগুলো টেকনিক্যালে দেখবো। সান ফার্মা চলছে কত, 668 টাকা যেটাই চলছে। তো এমনি স্টকটা কি চলছে, মোটামুটি ডাউনে ছিল, ধীরে ধীরে উপরে যাচ্ছে এখন। এবার যে ইনভেস্টমেন্ট করা যায় না, তো মান্থলি বেসিসে। তো এক সময় স্টকের দাম কত ছিল, 1100 টাকা ছিল হয়তো একটা সময়, কত ছিল এটা 2015-তে, দেখো এখানে যদি করি 2015-তে এই স্টকটার দাম কত ছিল, 2015-তে এপ্রিল মাসে মোটামুটি 1200 টাকা, তার মোটামুটি 600, সামার অ্যারাউন্ড 600-র কাছাকাছি, তো 1200 যেতে পারে হয়তো, এর থেকেও বেশি যেতে পারে। তো এবার ফান্ডামেন্টাল যদি ভালো থাকে তো হয়তো যাবে লং টাইমে। তো এখন প্রত্যেকটা মাসেরই ভিউ করছে, তো টেকনিক্যাল যখন শিখবো তখন আমরা এখানে একটু টেকনিক্যাল ভিউ দেখবো। তো কালকে আমরা টেকনিক্যাল স্টার্ট করবো ভাবছি, কালকে একটু টেকনিক্যাল শিখে নেবো, কারণ তখন আমাদের একটু ট্রেন লাইন, সাপোর্ট টাপোর্ট এগুলো টেকনিক্যালে। তো তো যদি ইনভেস্টমেন্টকে নর্মালি কী হতে পারে সান ফার্মার, ওর 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 কোম্পানির হিস্ট্রি কী আছে, দেখি সান ফার্মার ইনভেস্টমেন্ট করা যায় কিনা, যে এখন যেটা আছে যে সান ফার্মা কেনা যাবে কি যাবে না, করতে পারি। এবার সান ফার্মা সব থেকে কি, আমি সব থেকে প্রথমে বলেছি কি, স্টক পি ভার্সেস ইন্ডাস্ট্রি পি, সব থেকে ফার্স্ট থিং। সুপ্রিম এসে গেছে স্যার, এটা হুম, সুপ্রিম এসে গেছে সান ফার্মা। ও সরি, সুপ্রিম, এক মিনিট, ও এটা, সরি, সান ফার্মা, ঠিক আছে। তো আমরা প্রথমে কি দেখবো, স্টক পি ভার্সেস ইন্ডাস্ট্রি পি। তো বলছি স্টক পি বেশি হওয়া উচিত ইন্ডাস্ট্রি পি থেকে। তো সান ফার্মা দেখি আমি প্রথম স্ক্যান, তো দেখো স্টক পি কিন্তু আমার বেশি আছে ইন্ডাস্ট্রি পি থেকে, কি রাইট? এই ইন্ডাস্ট্রি স্টক পি দেখা যাচ্ছে এখানে,
ইন্ডাস্ট্রি পি এখানে এটার থেকে এটা বেশি আছে স্টক পি, তো ঠিক আছে আমার স্ক্যান ওকে পারফেক্ট, তো সেটা আমি ঠিক আছে ওকে রেট করলাম না। এবার বুক ভ্যালু চলে যায় বুক ভ্যালুতে। এবার বুক ভ্যালু কি দেখাচ্ছে 194 টাকা হওয়া উচিত স্টকটার দাম, কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস চলছে কত 700 টাকা, তো মানে ও একটু ওভার ভ্যালুড, মানে একটু দামি স্টকটা, তো দামি মানেই তো খারাপ না, স্টকটার দামি স্টক, শুধু এটুকু জানলাম। এবার ফান্ডামেন্টাল যারা অ্যাকচুয়ালি অ্যানালিস্ট তারা কী করে ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুড থেকে ট্রেড করে, মানে এই বুক ভ্যালু যদি 194 টাকায় স্টকটা যদি এর নিচে থাকে কাছাকাছি আসে ওরা ওয়েট করে এই জন্য ওদের ভিউটা থাকে 15 বছর 20 বছর, এই জন্য ওদের সাথে আমাদের ভিউ কোনোদিন মেলে না। তো আমরা যদি আমাদের যদি টেকনিক্যাল সাপোর্ট আছে, ওরা টেকনিক্যাল দেখে না, তো এই জন্য আমরা এটা দেখবো। তো মানে এটা বললে একটু ওভার ভ্যালুড, তো দামি আছে চলে, 200 টাকা হওয়া উচিত, কিন্তু ঠিক আছে 600 টাকা ঠিক আছে। এবার যদি 200 টাকা স্টক যদি 2000 টাকা হতো তাহলে বেশি ওভার ভ্যালুড হতো, তাহলে যেতাম না, মোটামুটি ঠিক আছে যে একটু ওভার, মানে স্টকটা দামি এটা জানলাম, কিন্তু স্টকটা তো আমার তো খারাপ ভালো না, ব্যালেন্স শিট দেখিনি এখনো। তো প্রাইস টু বুক ভ্যালু চেক করলাম, বুক ভ্যালু চেক করলাম। এবার প্রাইস টু বুক ভ্যালু এখানে আছে কি, প্রাইস টু বুক ভ্যালু এটা ইম্পর্টেন্ট, এটা কি 5-এর অধিক হয়ে গেলে সেই স্টকে আমরা ইনভেস্টমেন্ট করব না, তার পিছনে রিজন আছে। তো এটা আমরা চেক করবো কি, এখানে লিখতে পারো যে প্রাইস টু বুক ভ্যালু মানে মোর দ্যান 5, এর বেশি হওয়া উচিত না, এর বেশি হলে সেটা আমরা অ্যাভয়েড করবো ইনভেস্টমেন্টে, কারণ সেটা যদি বেশি হয়ে যায় হয়তো তোমার টাকা ডুববে না কিন্তু তুমি রিটার্নটা পাবে না ভালো। কারণ আমার দেখো আমার একটা যেটা মানি, যেটা আমি মানে ক্যালকুলেটারটা আমি দেখাচ্ছি, তো প্রাইস টু বুক ভ্যালু 3.46 আছে, তো 3.46 এটার সাথে যদি তুমি এই বুক ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করো 194, কারেন্ট মার্কেট প্রাইস বের হয়ে যাবে ইকুয়াল টু 671, মানে আজকে 671, মানে এটা আপডেট হয়ে যায়, আজকে তো দাম আছে কত আছে, যাই হোক ওই কাছাকাছি আর কি, আপডেট হতে হয়নি ঠিকঠাক, যাই হোক। তো এটার সাথে মানে 3.46 এটার সাথে 194 যদি করো তো আমাদের কারেন্ট মার্কেট প্রাইসের লেভেলটা পেয়ে যাবো, ঠিক আছে। তো কারেন্ট মার্কেট প্রাইস আমার এটা চলছে। তো আমার মনে হচ্ছে যদি আগামী দিনে এই স্টকটা 5 হয়ে যায়, 5 হয়ে গেলে স্টকটার ফান্ডামেন্টালি কত টাকার দাম হতে পারে, তাহলে আমরা কি করতে পারি, আমি যদি 5 হয়ে যায়, মানলাম এটা স্টকটা 5 হতে পারে 6ও হতে পারে, 5 ইন্টু কত আছে বুক ভ্যালু 194 ইকুয়াল টু কি 970 টাকা আমার ফান্ডামেন্টালি দেখাচ্ছে যে 970 টাকা যেতে পারে স্টক ফান্ডামেন্টালি। তো তুমি যদি দেখো যে 600 টাকা, তো আমি 300, তাহলে কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে, মোটামুটি ধরতেই পারো মোটামুটি 50% 40% রিটার্ন আমার আসতে পারে স্টকে, যদি আমি 6 মাস 1 বছর যদি আমি স্টকটা ইনভেস্টমেন্ট করি, তো আমার এই টার্গেটটা পাচ্ছি ফান্ডামেন্টালি 970, রাউন্ড ফিগার দিলে 1000 টাকার যেতে পারে স্টক যদি আমি 1 বছর 6 মাস হোল্ড করি, এটা ফান্ডামেন্টাল টার্গেট। তো আমরা টেকনিক্যাল শিখবো, তার সাথে আমরা টেকনিক্যাল টার্গেট দেখবো, টেকনিক্যাল যদি টার্গেট স্যার একটা কোশ্চেন আছে এখানে, হ্যাঁ প্রাইস টু বুক ভ্যালু যে বলছেন ওটা বলছেন কি 5 এর নিচে থাকতে চাই, 5 এর থেকে ভাবেন উপরে নিচে, কারণ এখন চলছে 3.5 চলছে, তো হুম তো আমার কি আছে যদি এটা কোনোদিনও যদি 5 হয়ে যায় তখন আমি এই রিটার্নটা পাবো আর কি, কারণ কি 5 হয়ে গেলে কি অলরেডি ও গ্রোথ দিয়ে দিয়েছে, আর গ্রোথ দেওয়ার চান্সেস কম আছে। এবার যত কম হবে, যদি 1 থাকে আরও ভালো, প্রাইস টু বুক ভ্যালু এটা যদি কম থাকে আরও ভালো। যেমন কিছু কিছু স্টক আছে দেখবে যে এটা বেশি থাকলে মানে কি হয়তো মানে কোম্পানি ভালো, দেখাবো কম্পেয়ার করে দেখাবো কেন এটা কেন কম বলছি, আমি মানলাম এটা 5 হতে পারে আগামী দিনে, তো 5 যদি হয়ে যায় আমি ফান্ডামেন্টালি এই টার্গেটটা পেতে পারি। এবার বেশি হয়ে গেলে আপনি রিটার্নটা পাবেন না, সেই মাল্টিব্যাগার রিটার্ন, মানে ভালো একটা রিটার্ন। আর এটার সাথে স্যার আমরা কেমনে বুঝতে পারবো কি আমরা কত টেনিউরের জন্য বা কত পিরিয়ডের জন্য টাকা আমরা ইনভেস্ট করতে চাই? তো আমাদের ভিউ থাকবে যখন টেকনিক্যাল শিখে যাবে তখন বোঝা যাবে, কারণ টেকনিক্যাল আচ্ছা এখন আচ্ছা আসেনি। আচ্ছা তো টেকনিক্যাল ভিউ আছে কি স্টকটা ডাউন ট্রেন্ড, এখন তো সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিসে তো করি, তো এখন তো আসেনি, শিখিনি, এগুলো টেকনিক্যালি শিখবো। মনে করো আমার ভিউ আছে যে এখানে একটা আমার সাপোজ এখন আসেনি, ওগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স কি ওগুলো টেকনিক্যালি শিখবো। আমার একটা ভিউ আছে যে মানে স্টকটা যে এই লেভেলের উপর আমাকে টেকনিক্যালি আমি চার্টে থেকে মনে হচ্ছে যে আমাকে এই লেভেলের উপরে স্টকটা বাই করা উচিত, যে 600-800 টাকা এই লেভেলে বাই করা উচিত। তো স্টকটা আমি যদি বাই করি তো আমি স্টকটা হয়তো আমার সাপোজ এই স্টকটা যদি আমি এই 600 এই প্রাইসে বাই করি, হয়তো আমার এই লেভেলটা যেতে পারে, হয়তো আমাকে এই লেভেলটা পাবো আমি,
যেমন টেকনিক্যালি হয়তো বলছো যে আমি হয়তো এই 1000 টাকা 1033 এই লেভেলটা হয়তো পাবো, কোনো একটা কারণে টেকনিক্যালি শিখিনি, আমরা টেকনিক্যালি শিখবো, তো মনে হচ্ছে যে এই স্টকটা আমার এই লেভেলে যাবে। তো অ্যাকচুয়ালি এটা তো মান্থলি ভিউয়ে দেখবো আমরা, তখন আমরা ট্রেড করছি না, আমরা ইনভেস্টমেন্ট করবো, কিন্তু আসলে একটু মান্থলি ভিউয়ে টেকনিক্যাল দেখবো। তো এবার তো মান্থলিতে না, তো এবার তো আমার একদিনে যাবে না, 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে। তো সেখানে আমি তো ফান্ডামেন্টাল এই জিনিসগুলো দেখবো আর কি, প্রয়োজন আছে তখন, যে হ্যাঁ স্টকটা আমার 1000 দিচ্ছে, ফান্ডামেন্টালি কত, তো ফান্ডামেন্টালি আমি দেখলাম যে 900 টার্গেট দিচ্ছে, ফান্ডামেন্টাল 970, তো 1000 টাকায় ধরলাম। আর টেকনিক্যালেও দেখা যাচ্ছে যে শিখিনি এখনো টেকনিক্যাল, আমরা তখন শিখবো যে এখানেও 1000 টাকা প্রাইস, তো ঠিক আছে, আমার তাহলে ডাবল কনফার্ম না, টেকনিক্যাল আমাকে দেখাচ্ছে 1000 আর ফান্ডামেন্টালও দেখাচ্ছে 1000 কাছে, তাহলে আমার ইনভেস্টমেন্ট ঠিক আছে, আমার স্ক্যানও ঠিক আছে। তো দেখলাম যে প্রাইস টু বুক ভ্যালু ঠিক আছে, তো বেশি হয়ে গেলে দেখো, যদি এটা বেশি হতো দেখা গেলো তোমার পয়সা ডুবতো না, কিন্তু তুমি রিটার্ন পেলে না, কি হলো, তুমি যেখানে স্টক আছে সেখানেই হয়তো পড়ে আছে স্টক, কোনো মুভমেন্টই নেই, তো তোমার টাকাটা আটকে থাকলো না, তাহলে তো ব্যাংকে রাখাই ভালো, তো ব্যাংকেও তো আটকেই থাকলো। তো স্টকে ইনভেস্টমেন্ট করার কারণ কি, আমার রিটার্ন আমাকে চাই না। তো দেখলাম এখানে কি আমরা সানফার্মার কি প্রাইস টু বুক ভ্যালু 5-এর নিচে আছে, তো 5-এর বেশি হলে করবো না, এখানে পয়েন্ট লেগে তো 5-এর বেশি হওয়া উচিত না প্রাইস টু বুক ভ্যালু। আর এটা হচ্ছে কোয়ার্টার রেজাল্টস, এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো দেখতে পারি, যদি এগুলো যদি থাকে তাহলে আরও ভালো, মানে কোয়ার্টারের রেজাল্টস, এখানে যদি কোয়ার্টার্সে যাও তো এখানে দেখতে হবে সেলসটা ইনক্রিজ হচ্ছে কিনা 5% হারে। তো আমার ক্যালকুলেটার নিয়ে হিসাব করার দরকার নেই, কারণ আমরা অত বড় চার্টার অ্যাকাউন্টরা ফিনান্সিয়াল বড় মানে ফান্ডামেন্টাল অ্যানালিস্ট না, আমরা টেকনিক্যাল অ্যানালিস্ট, তো আমরা এমনি বেসিক্যালি দেখবো যে ইনক্রিজ হচ্ছে নাকি ধীরে ধীরে 5% 10% যাই হোক, এটা ইনক্রিজ হচ্ছে না, কিন্তু সেলসটা দেখো এখানে দেখো যদি ইনক্রিজ হচ্ছে, কিন্তু এখানে দেখো কম ছিল, ইনক্রিজ হচ্ছে, দেখো একটু মানে একটু আপ ডাউন আছে, তো মোটামুটি ইনক্রিজ হচ্ছে। 2020 জুনে এখানে ছিল, তো একটু কোভিড পিরিয়ড ছিল 2020, 2021-এ ঠিকই আছে, ধীরে ধীরে হচ্ছে, তো ইনক্রিজ মোটামুটি ইনক্রিজ হচ্ছে, মানে সেরকম ঠিকঠাক না, একটু ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে চলে, খুব খারাপ যদি থাকে তাহলে দরকার নেই। আর প্রফিট লস, সেলস আর নেট প্রফিট, এটাও দেখতে হবে যে আমার 10% আরে ইনক্রিজ হচ্ছে কিনা, ঠিক আছে। তো এবার নেট প্রফিট অ্যান্ড লসে যদি যাও, এখানে সেলসটা আমার ইনক্রিজ হচ্ছে কিনা, তো এখানে আমি এত পিছনে যাওয়ার দরকার নেই, ম্যাক্সিমাম 5-6 বছর, তো 15 থেকে যদি ধরি, তো এখানে দেখো তো সেলসটা ইনক্রিজ হচ্ছে কিনা 10% আরে চোখের দেখা 27,000, সব করোড়ে তো ভ্যালু, সেলসটা কি 7,300 সামথিং 7,400, যাই হোক ইনক্রিজ হচ্ছে কিন্তু। তো কোভিডে তো সবারই ব্যান্ড বেজে গেছিলো, দেখে লাভ নেই এগুলো, তো মোটামুটি যদি দেখা যায় পার্সেন্টলি এগুলো ইনক্রিজই হয়েছে 26,000 থেকে 29,000। তো 2020-21 তো কোভিড সিচুয়েশন, একটু তো প্যান্ডামিক সিচুয়েশন, সবারই ব্যান্ড একটু খারাপ বেজেছে। তো সেট অ্যান্ড নেট প্রফিট, তো প্রফিটটাও কি ইনক্রিজ হয়েছে, এমনি চোখের দেখায় কি মনে হচ্ছে, অত ক্যালকুলেটারও হিসাব করার দরকার নেই আমার, এক্সেল শিট ফিক্সেল শিট আমাদের ওয়ে করাতো। তো এখানেও দেখো যে ইনক্রিজ সেলসটা, প্রফিটটাও ইনক্রিজ হয়েছে, কি সেলস বেড়েছে কোম্পানির, তো প্রফিটটাও তো বাড়া উচিত, তো প্রফিটটাও দেখো তো এখানে ইনক্রিজই হয়েছে না প্রফিটটা ওভারঅল, এখানে বেড়েছিল একটু কোভিড, দেখো এখানে ঠিকই ছিল, ধীরে ধীরে বেড়েছে, পর তো মার্চে কোভিড সবাই জানে, সেখানে একটু হয়েছে, ঠিকই আছে ইনক্রিজ হয়েছে। তো এবার হচ্ছে ডিভিডেন্ড যেটা দেয়, এটা অতটা ইম্পর্টেন্ট না, ডিভিডেন্ড কী আছে সেটা দেখাবো পরে, এখন আপাতত ব্যালেন্স শিটটা দেখি। ব্যালেন্স শিটটা কী হচ্ছে, ব্যালেন্স শিট রিজার্ভ ভার্সেস বোরোইং, এই রিজার্ভ কী আছে বোরোইং কী আছে। তো সানফার্মা দেখি রিজার্ভ, তো ব্যালেন্স শিটে যদি যাই, আমার সানফার্মার রিজার্ভ কী আছে দেখো, এটা বোরোইং ধরতে গেলে অনেক কম, কারেন্ট যদি দেখো তুমি, এরকম মনে করো এখন বর্তমানে বোরোইং কী আছে এখানে, 8,000 ছিল, 8,000 কোটি টাকা ছিল ধরো, 8,300 কোটি টাকা, এখন 3,000। ওর রিজার্ভ কত আছে দেখো তো, ওর রিজার্ভ আর বোরোইং এর মধ্যে কম্পেয়ারটা দেখো না, ওর এটা কোনো মামুলি ব্যাপার, ওর যার কাছে 46,000 কোটি টাকা মানে রিজার্ভ আছে, তার কাছে 3,000 বোরোইং, 3,000 কোটি টাকা বোরোইং কোনো ব্যাপার হলো, কোম্পানি ভালো, ব্যালেন্স শিট ওকে, তাই তো। কি সন্দীপ, ইয়েস স্যার, ইয়েস স্যার। ব্যালেন্স শিট ওকে, ইনভেস্টমেন্ট করা যায়, আমার ফান্ডামেন্টালি ভালো, হ্যাঁ আমি 6 মাস, এবার ফান্ডামেন্টালি কত টাকা যেতে পারে এই স্টক আমার, আমি ইনভেস্টমেন্ট করি 6 মাস 1 বছরের জন্য, আমার এই মানে ফান্ডামেন্টালি বলছে মোটামুটি 1,000 টাকায় যেতে পারে ইনভেস্টমেন্ট করলে, 600 টাকা সামথিং চলছে। আর টেকনিক্যাল তো পরে বলবো, টেকনিক্যাল শিখবো। তো আমরা এই স্টকটা ফান্ডামেন্টাল কখন দেখবো, প্রথমে তো ফান্ডামেন্টাল দেখবো না,
আমরা যখন টেকনিক্যালি অ্যাকচুয়ালি অ্যানালাইস্ট তো আমরা যখন টেকনিক্যালি কোনো চার্টে যদি দেখবো যে আমরা টেকনিক্যাল চার্টে কোনো একটা ব্রেকআউট বা একটা ভালো একটা মানে মুভমেন্ট এরকম লেভেলে আছে, সাপোজ আমরা কোনো টেকনিক্যালে আসিনি, তো আমরা যদি টেকনিক্যালি যদি জানতাম, আমরা মনে করা হচ্ছে যে টেকনিক্যালি খুব এখান থেকে 2017 সাল থেকে 2021 সালে স্টকটা এখানেই ঘোরাফেরা করছে, তো এটার উপরে যখন যখন একটা বড় একটা মুভমেন্ট নেবে, মুভমেন্ট নিলে কোথায় যেতে পারে, রেজিস্ট্যান্স আমরা খুঁজি, তো রেজিস্ট্যান্স আমরা শিখবো পরে, তো বেসিক্যালি মনে হচ্ছে মানে এই লেভেলটা যেতে পারে 900 লেভেল, তো তখনই আমরা এই ফান্ডামেন্টাল স্ক্যানগুলো দেখবো। ওই জন্য কালকে থেকে একটু টেকনিক্যাল শিখবো আমরা, তো তারপরে ফান্ডামেন্টাল মাঝখানে দেখবো, কারণ টেকনিক্যালটাই মেন, কারণ টেকনিক্যালি ভালো লাগলেই তো আমরা ফান্ডামেন্টাল স্ক্যানটা করবো, আমরা তো টেকনিক্যাল অ্যানালাইস্ট, আমরা তো চার্টার অ্যাকাউন্টেন্ট না যে আমরা ওই ডেটা দেখবো কি এফআইআই ডিআই অনেক কিছু দেখে, হ্যাঁ, এর জন্য লাস্টে আদানি কোম্পানির কি হয়ে গেছে, চার্টকে বিশ্বাস করো। তো আমরা কালকে দেখবো আদানি তো স্যার টেকনিক্যালি এটা শিখবো, এমনি ট্র্যাপ দিয়েছে আদানি, কিছু তো হয়নি। ফান্ডামেন্টাল জন্য দেখতে, ফান্ডামেন্টাল দেখেছে কে এফআইআই কে ডিআইআই কে করেছে না করেছে, আরে আদানি যদি চার্ট দেখতে, আমরা টেকনিক্যালি আসিনি তাও দেখাচ্ছি এখানে, আরে আদানি এন্টারপ্রাইজ চার্টকে যদি ফলো করে, আরে চার্ট আমার বলছে মানে সাপোজ চার্ট আমার বলছে পুরো আপ ট্রেন্ডে যাচ্ছে, চার্টে ভালো দিচ্ছে, তো ডে তো মান্থলি তো সব চার্টে যদি যেত, আরে চার্টের জন্য ফল লাস্টে স্টক তো মুভ রিকভার করে দিয়েছে একটু, ওদিনই হয়ে গেছে, একটা সময় রেকভার একদিনই সব কিছু করে দিয়েছে। আর আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে, আমার চার্ট তো এমনি এখানে সিগন্যাল দিয়ে দিয়েছিল, তো এটার নিচে এমনি শর্ট সেল ছিল, তো শর্ট সেল গেলে আমার র্যালি কোথায় হয়, স্টক আমরা শিখিনি, ও শিখবো, তো আমার এখানে একটা র্যালি ছিল সাপোর্ট লেভেল, এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, তো এগুলো আমরা টেকনিক্যালি যখন শিখবো তখন এগুলো ডিটেলসে করবো, মনে করো এখানে একটা আমার সাপোর্ট লেভেল ছিল, তো এগুলো যখন টেকনিক্যালি শিখবো, তো এগুলো আমার সাপোর্ট লেভেল ছিল, তো এই সাপোর্ট ব্রেক করলাম সেল করতাম, আর যখন এখানে রিকভার করতাম আমি বাই করতাম, সাপোর্টে বাই, তো স্টক উপরেই চলে গেছে, যেন টেকনিক্যালি ভরসা করি, চার্ট যা বলবে তাই, দেখলে টেকনিক্যাল কালকের থেকে শিখবো একটু। ফান্ডামেন্টাল আমরা কখনই দেখবো আর কি, যখন আমার কোনো চার্টে কোনো ভালো লাগবে স্টক, যে না ইনভেস্টমেন্ট করা যায়, মান্থলি চার্টে যদি আমার কোনো স্টক ভালো থাকে তখনই। তো এবার যে আমি যেটা বললাম ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুড হলে যে স্টক দামি খারাপ, যেটা বললাম খারাপ না, যেমন কি রিলায়েন্স কোম্পানি যদি আমি দেখি, একটু রিলায়েন্সের একটু ফান্ডামেন্টাল দেখি যদি, তো রিলায়েন্সের যদি ফান্ডামেন্টাল দেখি, তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কি বলছে, স্টক পি কত আছে এখানে 33, রাইট, তো এখানে ইন্ডাস্ট্রি পি অনেক কম আছে, তো খুব ভালো, রাইট, খুবই ভালো স্টক। এবার বুক ভ্যালু কি আছে, যে বুক ভ্যালু হওয়া উচিত স্টকটার দাম হওয়া উচিত 1000 টাকা, কিন্তু এখন আছে কত 2200 টাকা বা 2000 টাকায় ধরো, সান ফার্মার থেকে তাহলে 200 টাকা স্টক 600 টাকা, মানে 300 গুণ দামি আর কি, 300 গুণ না, 300% বেশি না, 300 যে 200 টাকা হওয়া উচিত সান ফার্মার ভ্যালু, মানে প্রাইস টু বুক ভ্যালু যেটা আছে, তো বুক ভ্যালু বলছে আমাকে যে 1000 টাকা হওয়া উচিত, কিন্তু 2200 টাকা মানে একটু দামি, বেশি দামি না, যদি 5000 হতো তাহলে তো কি বহুত, আর প্রাইস টু বুক ভ্যালু তো 5-এর অনেক নিচে আছে। অনেকে যে বলে আরে রিলায়েন্স ইনভেস্টমেন্ট করা যাবে না, আর এই রিলায়েন্স হলো পাগল লোকজন, লকডাউনে কি হয়েছিল, আমি অনেক বন্ধুদের বলেছিলাম যে রিলায়েন্স বাই করে নে, না দামি 500 টাকায় আসলে রিলায়েন্স কিনবো, আরে ভাই 500 টাকা আসলে কেন কিনবে রিলায়েন্স, 500 টাকায় আসার জিনিস নেই, অনেক সস্তাই আছে স্টক সেই হিসাবে ফান্ডামেন্টালি দেখলে, আমরা তো ইনভেস্টমেন্ট করবো না, কারণ দেখো লকডাউন কোথায় ছিল, দেখো এটা যে মার্চ মাসে, প্রত্যেক মাসে তো মার্চ মাসে এটা ছিল, রিলায়েন্স কোম্পানি না 800 এত টাকায় চলে এসেছিলো, দেখো রিলায়েন্স কোম্পানি না এইখানে চলে এসেছিলো 868 টাকায় চলে আসছিলো, কখন 2020-তে মার্চ মাসে যখন লকডাউন হলো, তো দেখো তো এই প্রাইসটা এখানেও তো এই প্রাইসটা এই লেভেলেই ছিল না, প্রায় 800 লেভেলটা 2008 সনেও ছিল একটা সময়, কিন্তু 2008 সনেও তো আমার এই টাকাতেই ছিল না, তখন তো আমি কিনিনি 2008 সনে, তবে 2008 সনে ছিল তখন তো কিনিনি, 2020 সালে আমাকে এই টাকায় পাচ্ছি, কেন কিনবো না আমি, ইনভেস্টমেন্ট কেন করবো না, 2008 সন না 12 বছর, মানে 12 বছর পরে আমার স্টক এখানে আসছে, হিস্ট্রি রিপিট হয়, তো তখন আমি কিনতে পারিনি, তো এখন আমার কেনা উচিত ছিল কিন্তু, কারণ যখন স্টকটা হয়তো 1200 টাকা 2100 টাকা ছিল তখন তো তুমি কেনো নাই, তার আগের তো পরে এসছে, মানে লকডাউনের ফল হলো, মানে এখান থেকে রিলায়েন্স ফল হওয়া শুরু হলো না, রিলায়েন্স যখন ফল হলো, রিলায়েন্স কোম্পানি যখন ফল হলো, প্রত্যেকটা মাসের মুভমেন্ট, তো রিলায়েন্স যখন ফল হলো এখান থেকে, তো এখানে প্রাইস হচ্ছিল 1500 টাকা,
আর তখন তো তুমি ওয়েট করছিলে দাম কম দামের জন্য, কম দামে, তখন তো তুমি কেনো না। এবার 2000 দেখা যাচ্ছে একটু লং ভিউয়ে যায়, যে 2800 না, এখানে 2800 না আমার 800 টাকায় পাওয়া যাচ্ছিল, এখন 2020 সন। তো সেই জায়গাটাতে কি হচ্ছে, আমার এই লেভেলে পাচ্ছি আমি, এটা লকডাউনে 2020 এই লেভেলে পাচ্ছি, তো আমি কিনবো না? আমি 1500 টাকায় কিনি নাই, অ্যাটলিস্ট এখন 800 টাকাতে কেনা উচিত ছিল। তো আমি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানতাম, তো তখন তুমি হয়তো যদি দেখতে সেটা বুক ভ্যালু তখন তো 1000 টাকা দেয়, তো 800 টাকা পাচ্ছ, মানে কমে পাচ্ছ, সস্তায় পাচ্ছ, নিশ্চয়ই কিনতে তুমি, ঠিক কি না বল? তো এখনও কিন্তু সস্তায় পাচ্ছি মোটামুটি অন্য স্টকের তুলনায়। সানফার্মা ছিল, মনে করো যদি ইনভেস্টমেন্ট করতে যাও, সানফার্মা 200 টাকা দেখলাম যে আমরা বুক ভ্যালু, কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস কত, 600 টাকা, তার মানে কত গুণ বেশি, প্রায় 3 গুণ বেশি, এখানে মাত্র ডাবল আর কি। তো স্যার কোনখানে যদি বুক ভ্যালু বেশি থাকে আর কারেন্ট প্রাইস কম থাকে, তো ওখানে কি পুরো আমাদের বুক ভ্যালু 5-এর উপরে হলে যাবোই না আমরা, বুক ভ্যালুটা ইম্পর্টেন্ট। এবার যদি বুক ভ্যালু থেকে যদি কারেন্ট প্রাইস যদি বেশি হয়ে থাকে, ডাবল মানে অনেক বেশি, যেমন দেখাবো কেমন বেশি হয়ে থাকে, তো না এখানে না, আমি খুব- বলছি স্যার যে বুক ভ্যালু এখানে 1042 দেখাচ্ছে, আর যদি কারেন্ট প্রাইস 1042 থেকে নিচে থাকতো তখন কি করতাম আমরা? তার মানে স্টকটা অনেক সস্তা, সস্তায় আচ্ছা পাচ্ছি আমি। আচ্ছা তো আচ্ছা এবার হচ্ছে সস্তায় পাচ্ছে, ভালো, অনেক সুবিধা না, অনেক লকডাউনে অনেক সস্তায় পাচ্ছিলাম না আমরা কিন্তু। যাই হোক, তো ফেস ভ্যালু টেস ভ্যালু যাবো না, স্টক ইন্ডাস্ট্রি দেখিয়েছে। তো এবার যদি এটা যদি স্টকটা যদি কখনো 5 হয়ে যায়, মনে করো রিলায়েন্স এখন আছে কারেন্ট প্রাইস, কোনোদিন যদি 5 হয়, এবার তুমি এরকম কোনোদিন যদি চান্স Reliance- হয় স্যার 5 বা 4 এ যাওয়ার? দেখাবো হয় কিনা হয় না। যদি 5 হয় না, 5-এর সাথে গুণ করো কত, কারেন্ট বুক ভ্যালুর সাথে 5 গুণ করো, বুক ভ্যালু কত 1042, 5 ইকুয়াল টু কত হচ্ছে 5000 টাকা টার্গেট। আমার ফান্ডামেন্টালি টার্গেট 5000 টাকা দেখাচ্ছে, তার মানে এখন চলছে স্টুডেন্টসে 2200 টাকা, তার মানে যদি ইনভেস্টমেন্ট করি 1 বছরে আমি 5000 টাকা যাবে স্টক আমার ফান্ডামেন্টালি, টেকনিক্যাল তো আরও বেশি যাবে। তাহলে কি আমি ডাবল রিটার্ন পাবো আমি 1 বছর 1.5 বছরে যদি আমি ইনভেস্টমেন্ট করি? এখন আমার বন্ধুদেরও বললাম যে যতদিন রিলায়েন্স 2500 টাকায় আছে বাই করে নে, বাই করে নে, 800 টাকা 1900 টাকা চলে, করলো না কেউ। যখন 5000 যাবে না, লোক তখন বলবে কি, আরে 5000 টাকা এখন 10,000 যাবে, আরে যখন 2000 ছিল তখন কেউ কিনে নেই। এটাই হয় বেসিক্যালি। যখন তখন তো অ্যাটলিস্ট এখন দেখা যাচ্ছে, আমরা কি ফান্ডামেন্টাল রিসার্চ করুন যে রিলায়েন্স আমার যদি 5 হয়ে যায়, কেন 5 হয়ে যায়, কারণ বেশিগুলো রিটার্নটা পাবে না। এবার দেখো ব্যালেন্স শিট যদি যাই, নেট প্রফিট এগুলো তো বেড়েছে, ব্যালেন্স শিট যদি দেয়, ব্যালেন্স শিট কি আছে রিলায়েন্সে, দেখো রিজার্ভ যদি দেখো না, ওর রিজার্ভ যা আছে না, প্রায় 6,000 কোটি, প্রায় 6 লাখ, কত 6 লাখ আছে, 6 লাখ 6,53,000 কোটি টাকার রিজার্ভ আছে, আর ওর ঋণ কত আছে 2 লাখ মাত্র। তো এর থেকে মানে 3 গুণ বেশি ওর টাকা রিজার্ভ আছে, তোর এই ঋণ কোনো ব্যাপারই না। অবভিয়াসলি ভালো ব্যালেন্স শিট। এবার ডিভিডেন্ড ফিভিডেন্ড এগুলো কালকে দেখবো, একদিনে সব করলে মাথার মধ্যে এরোপ্লেন যাবে যারা নতুন আছে। তো এবার তুমি বলে যে বেশি হলে কি হয়, অনেকে ভাবছে যে, অনেকে এখন যেমন কি বলে কোন স্টকে বাই করা উচিত, অনেকে বলছে ভালো কোম্পানি এ করা উচিত ইনভেস্টমেন্ট, হিন্দুস্তান ইউনিলিভার যদি বলো সাপোজ। হিন্দুস্তানের নাম শুনতে আমার পুরোনো একটা কথা তো মনে এর কি আছে, পড়ছে। স্টক পি থেকে দেখো, স্টক পি বেশি আছে, সব ভালো, এর প্রাইস টু বুক ভ্যালু কত আছে দেখো তো। 11 তো একে তুমি রিটার্নটা পাবা না অতটা ভালো, পয়সা ডুববে না, স্টক ভালো, তো কতটা বেশি বলো দেখি। এর কারেন্ট প্রাইস আছে 2000, কিন্তু এর বুক ভ্যালু কত, 200 টাকা তাহলে কত বেশি, কত ওভার ভ্যালুড। বহুত উপরে হলো। তো ওভার ভ্যালুড স্টকে যেমন সস্তা স্টক চাই, মোটামুটি সস্তা, মোটামুটি ডাবল অব্দি ঠিক আছে, যে 203 টাকা হওয়া উচিত, 500 টাকা হলে ঠিক ছিল ভাই, আমি কিনতাম। তো 2400 টাকায় কিনবে তুমি এটা, না মাথা নষ্ট হয়ে যাবে। আর প্রাইস টু বুক ভ্যালু কোথায় আছে, ব্যালেন্স শিটও দেখো, ব্যালেন্স শিট ভালো হতে পারে, ব্যালেন্স শিট খুবই ভালো, দেখো রিজার্ভ, খুব ভালো। তো লং টাইম বড় কিনতে কিছু পারে, না। মানে রিটার্ন ভালো পাবা না, মনে করো ডাবল ট্রিপল পাবা না, হয়তো কিছু পাবা 20% 10%। তো ব্যালেন্স শিট ভালো আছে। তো এবার হচ্ছে ভালো মানে দামি স্টক হলে তো খারাপ না, ব্যালেন্স শিট ভালো, এর রিজার্ভ প্রচুর আছে দেখো, ব্যালেন্স শিট দেখো জিরো আছে এখন। 2019-এ তাও 99 কোটি টাকা ছিল ঋণ হতে ছিল, এখন জিরো করে দিয়েছে। খুবই ভালো স্টক, কিন্তু ভালো স্টক হলেও কি রিটার্নটা তো পাবো না, না, আর স্টকটা খুব দামি, মানে খুব দামি স্টক। তো সেই আচ্ছা ক্ষেত্রে স্যার, একটা জিনিস আরেকটু জিজ্ঞেস করার ছিল, এগুলোতে কি অপারেটরের হোল্ডিং এর তো কিছু ফরেন পরে ইনভেস্ট, ফরক পড়ে? আমাদের ওগুলো দেখারই দরকার নেই, আমরা তো টেকনিক্যাল, আমরা তো জানবোই, আমরা টেকনিক্যাল তো শিখবো, টেকনিক্যালি তো করবোই। আচ্ছা টেকনিক্যালের সাথে আমরা দেবো, যেমন টেকনিক্যাল যখন শিখে যাবো, কালকে তো একটু টেকনিক্যাল করবো আমরা, টেকনিক্যালের সাথে সাথে ফান্ডামেন্টালটা করবো কালকে।
ক্যান্ডেলস্টিক কি, না হলে কনফিউশন হয়ে যাবে। পরশু দিন থেকে ফুল টেকনিক্যাল হবে, মানে আজকাল কালকে শুধু একটু ফান্ডামেন্টাল আর একটু টেকনিক্যাল দেখবো আর কি। অ্যাটলিস্ট এটা তো কনসেপ্ট ক্লিয়ার হলো যে হিন্দুস্তান লিভারে বাইট ইনভেস্টমেন্ট করা যাবে না। রিলায়েন্সে আমি এখনও বলি, অনেকে আমাকে আজকেও ফোন করেছে আমার কিছু চেনা পরিচিত, হ্যাঁ দাদা আমার কাছে 1 লাখ টাকা যে কিসে ইনভেস্টমেন্ট করবো। ও বলে কি একটা কি ভোডাফোন না কি একটা আছে 4 টাকা না 10 টাকা, হ্যাঁ 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 এটাই করে দিয়ে অনেক হবে। এর আগে রুচি সোয়া 4 টাকা স্টক 40 টাকায় গেছে, কি কি কোম্পানি। আমাকে ভাই একটা ফান্ডামেন্টাল, আমাকে রিলায়েন্স কোম্পানি চোখ বন্ধ করা যায় নিশ্চিন্তে ঘুমাতে পারবে, ডাবল বা 1.5 বছর 1 বছর রাখলে তোমার ডাবল বা ট্রিপল যেটাই হোক হতে পারে। তো 4 টাকা দাদা স্টক মানে কি বুক গ্যাম্বলিং না, ভ্যালুটা টাকাটা বলতে কি বোঝায়? হ্যাঁ বুক ভ্যালুটা বলতে কি বোঝায়, আর পিই এর ফুল ফর্মটা কি? পিইএ না তো পিই, ওই তো পিই, তার ফুল ফর্মটা কি? প্রাইস আর্নিং, ঠিক আছে, প্রাইস আর্নিং যেটা রেশিও হয় না সেটা আর কি। তো ও সেটা প্রাইস ভালো। আর্নিং রেশিও। এটা ডিটেলস আমি তোমাদের তো বোঝাবো একদিন, এত এখন হ্যাঁ। বলবো না। আর পুরো ডিটেলসে আমি এত কিছু জাস্ট খালি জেনে রাখো, ঠিক আচ্ছা আছে, আচ্ছা যে বুক ভ্যালু এগুলোর পুরো ডিটেলস মানে করতে গেলে 3 মাস চলে যাবে, আর এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আর আমি ফান্ডামেন্টাল অ্যানালিস্ট না, আমি তো টেকনিক্যালি করবো। এটা জাস্ট আচ্ছা। হলো একটু আউট অফ টপিক, যেহেতু আমি যেটা জানি আর কি, যেটা আমি নিজে ফলো করি, সেটা মানে বোনাস তোমাদেরকে মানে দিচ্ছে আর কি, যেটা ইনভেস্টমেন্ট করতে এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমরা তো টেকনিক্যালি বেসিসে করবো, যেমন টেকনিক্যালি চার্ট যা বলবে আমি তাই করবো। এবার তার সাথে যেহেতু একটু ইনভেস্টমেন্ট করবো লং টাইম ভিউ, একটু ফান্ডামেন্টাল দেখলে যে হ্যাঁ ভাই আমার ডাবল কনফার্মেশন হবে। ট্রেড যখন করবো এগুলো আমার কোনো দরকারই নেই। আমরা মনে করি রিলায়েন্স কোম্পানি ইন্ট্রাডে করি, সুইং ট্রেডিং করি, যা করি চার্ট অনুযায়ী করবো, চার্ট যা বলে। কিন্তু যখন একটা ইনভেস্টমেন্ট করবো 6 মাস 1 বছরের জন্য, তখন এই জিনিসগুলো একটু বেসিক জিনিস, এগুলো একটু দেখবো, একটু ফান্ডামেন্টাল বেসিক। এগুলো দেখলে আমরা অ্যাকচুয়ালি যারা মেন টেকনিক্যাল তারা তো শুধু চার্টই দেখে, তারা এগুলো ঘন্টাও দেখে না, তার সাথে একটু এটা দেখলে সুবিধা হচ্ছে। আর যারা মেন Double ফান্ডামেন্টাল, confirmation ওরা হবে। ফরেন ইনভেস্টর কি আছে, ওরা দেবে ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুড বহুত কিছু এক্সেলে। তো এগুলোর মানে আমি বলে দেবো তোমাদেরকে। তো ঠিক আছে, অত ডিটেলসে হয়তো তোমাদেরকে তোমাদের চাহিদা অনুযায়ী বলতে পারবো না। একটা ফান্ডামেন্টাল রেটের গল্প, ফান্ডামেন্টালটা আমার ট্রেডিংয়ে লাগে না, ঠিক আছে। ইন্ডাস্ট্রি পি স্টক পি ডিটেলসে অতই করতে পার, যেমন ডিভিডেন্ড কি এগুলো বলে দেবো, কালকে সব বলে দেবো আমি তোমাদের ধীরে 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 ধীরে। আপাতত মানে এই কনসেপ্টটা বোঝো যে এটা এটা করা উচিত, এই স্ক্যানটা আমার ক্লিয়ার করতে হবে। মানে এটা আমি স্টকে যখন একটা ইনভেস্টমেন্ট করবো, যে এটা আমাকে এই স্ক্যানটা ব্যালেন্স শিট ক্লিয়ার করতে হবে আমাকে, আর আমার এই কোয়ার্টার রেজাল্টস, সরি কোয়ার্টার প্রাইস টু বুক হলে 5-এর বেশি হওয়া যাবে না, ঠিক আছে। আমি তোমাদের একটা বেসিক এক্সাম্পল দিই। আমি একটা কোম্পানি বেশি হওয়া উচিত, যেমন কি কোনো একটা স্টকে যেমন আছে, যেমন কিছু স্টক আছে যেমন কি তানলা, এই স্টকটা আমি 105 টাকায় আমি না গত বছর বাই করতে বলেছিলাম। তো এখন দেখো, তখন না এটা প্রাইস টু বুক তখন বলছি, একটা স্টক ছিল, এটা আমি গত বছর বলেছিলাম লকডাউনের পিরিয়ডে। ফান্ডামেন্টালি এই স্টকটা মানে টেকনিক্যালি আমি একটা ভিউ ছিল যে 105, এখন ওই লেভেলটাই আছে 105। মানে আমি বলেছিলাম যে এই রেঞ্জের ওপরে কেনা যায়, এই রেঞ্জ থেকে মোটামুটি 120 টাকা এই রেঞ্জের মধ্যে কেনা যায়। আমি সবাইকে বলেছিলাম যে এই স্টক আমার বন্ধুদের গত বছর লকডাউনে। এটা কোন মাসের ভিউ দেখো, এটা জুলাই মাস গত বছর, প্রায় 1 বছর আগে ধরো। তখন আমি বলেছিলাম ভাই 106 টাকা থেকে 120 টাকা এই রেঞ্জে স্টকটা কিনে নাও কিনে নাও, কারণ তখন এর ফান্ডামেন্টালটা খুবই ভালো ছিল, ঠিক আছে। টেকনিক্যাল দেখেই বলেছিলাম। তখন আমি একটা টার্গেট দিয়েছিলাম, ফার্স্ট টার্গেট আমি দিয়েছিলাম হচ্ছে 200 টাকা, এবং এটা টার্গেট দিয়েছিলাম এই লেভেলটা 345। এই টার্গেটটা যাবেই, টেকনিক্যালি টার্গেট আমি দিয়েছিলাম এই স্টকে। আর সেকেন্ড টার্গেট আর থার্ড টার্গেট এই যে এই লেভেল দিয়েছিলাম যে এই স্টক যাবেই, মানে 400 টাকা যাবে, মানে 100 টাকা স্টক 400 টাকা যাবেই আর কি। এটা আমি 1.5 বছরের ভিউ দিয়েছিলাম, ঠিক আছে, টেকনিক্যাল বেসিসে। তার সাথে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও করেছিলাম আমি। তখন এটা না 0 ছিল সব কিছু, তখন এটা ছিল না 1 ছিল, এটা আজকে 12 হয়ে গেছে। তুমি ভাবতে পারো স্টকটা আজকে তো অ্যাভারেজ, তো স্টকটা যেন পরে কী করেছে। আমি নিজে এখানে এক্সিট হয়ে গেছিলাম পরে 400 স্টকটা হতে 400-তে, মোটামুটি 500-র মধ্যে। পরে স্টকটা কী করেছে দেখবা, কতটা জুলাই মাসে নিয়েছিল কত স্যার? ছিল দেখো তুমি, জুলাই মাসে ছিল, পরে দেখো এটা না 400 টাকা যে ডাবল রিটার্ন, 100 টাকার মাল 400 টাকায় গেছে গা মোটামুটি অক্টোবর মাসে, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 4 মাসেই অ্যাচিভ করে দিয়েছে। বাদ লাস্টের স্টকটা দেখো কোথায় চলে গেছে, 1000 টাকায়। 100 টাকার মাল 1000 টাকা, মানে 900% রিটার্ন।
আর এখন দেখো ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে গেছে, বুক ভ্যালু বেড়ে গেছে। এখন যদি কেউ করে এখন ধরো রিটার্নটা পাবে না, অলরেডি গ্রোথ হয়ে গেছে। তখন এটা 1 ছিল যখন আমি এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম। 65 এর থেকে 803। আর তখন বুক ভ্যালু ছিল 105 টাকা ছিল, দেখো বুক ভ্যালু এখন 65 টাকা দেখাচ্ছে, কিন্তু এখন মার্কেট প্রাইস প্রচুর দামি। তখন 100 টাকা ছিল, 105 টাকা বুক ভ্যালু এরকমই ছিল, 50 টাকা এরকম ছিল। তো দাদা এরকম চান্স কি মানে র্যান্ডমলি আসে নাকি একই কোম্পানির সাথে কয়েকবার যখন এরকম আমরা incident অ্যানালিসিস হতে পারে? করবো, এবার মনে করো তোমাকে ওগুলো দেখাবো, অ্যানালিসিস করতে করতে পেয়ে যাবে, টেকনিক্যালি করতে করতে পেয়ে গেলে মান্থলিতে, তো তখন একটু দেখে গেলে হ্যাঁ চার্টটা ভালো আছে, যখন টেকনিক্যাল শিখবো তখন দেখলে হ্যাঁ চার্টটা ভালো। একবার স্যার স্ক্যানারে যাবেন তোমার, একবার স্ক্যানার ব্যালেন্স শিটে হ্যাঁ হ্যাঁ, এখানে স্যার উপরে যে লেখা আছে বিএসসি এর তারপরে এনএসসি বিই, এটা কি হচ্ছে এনএসসি বিই কি এটা স্যার? মানে এনএসসি তে এনএসসি বিএসসি মানে দুটোতে লিস্টেড আছে এই কোম্পানিটা। বিই কি হচ্ছে এটা? এই জিনিসটা আমারও সঠিক জানা নেই, তবে আমি এটা জেনে কালকে বলবো। এটা বি কেন লেখা আছে আমি বুঝতে আচ্ছা পারলাম না, আচ্ছা আমার সঠিক জানা নেই। এটা কিছু তো কোনো একটা মানে তো থাকবে, পরে দেখে নেবো, আমি সঠিক জানা নেই আমার এটা। এবার দেখো ব্যালেন্স শিটটা এখন দেখো, তখনও ব্যালেন্স শিট না দেখো, আমি যখন দেখেছিলাম না এটা 2019-এ, কত বছর, তখন এগুলো ব্যালেন্স শিট না জিরো ছিল, এগুলো সব তো রিজার্ভ ছিল, এত জিরো ছিল, সব জিরো ছিল। তো আজকের ডেটেও দেখো তো 4-5 ব্যালেন্স শিট এত সুন্দর ছিল। তো এই জন্য ব্যালেন্স শিট যত সুন্দর হবে, আমার ওটা যত কম হবে, তত স্টকে আমি রিটার্নটা ভালো পাবো, বুঝেছো? এই জন্য দাদা এটা এই ঠিক আছে। সাইটটায় কি সব মোটামুটি সব কোম্পানিরই ডাটা পাওয়া যায় নাকি? হ্যাঁ, সব কোম্পানির ডেটা পেয়ে যাবে। এবার ব্যাংকিং সেক্টরটা কালকে দেখাবো, ব্যাংকিং সেক্টর একটু আলাদা হবে, সেখানে এনপিএ বলে একটা অপশন থাকে, সেটা একটু মানি কন্ট্রোলে চেক করবো আমরা, নন পারফর্মিং অ্যাসেট বলে একটা, ঠিক আছে? টেকনিক্যালের যখন আমরা টেকনিক্যালি কোনো একটা ভিউ ভালো লাগবে, তখন আমরা ফান্ডামেন্টাল লিখবো। টেকনিক্যালি যে মান্থলিতে কোনো, সিম্পলি বলে দিই, ব্রেকআউট ব্রেকডাউনটা কি আমরা এখনো জানি না, যারা নতুন আছো। যখন মান্থলি কোনো ব্রেকআউট হবে, কারণ এটা ব্রেকআউট ট্রেড ছিল, মান্থলি ব্রেকআউট ছিল এই লেভেলের উপরে, মোটামুটি মান্থলি ব্রেকআউট ছিল, এর হাইয়ের উপরে এন্ট্রি হতো, এর হাইয়ের উপরে এন্ট্রি হতো, বা এই রেঞ্জের উপরে বাই করা যেত। তো ব্রেকআউট ছিল, আর এটা স্টপ লস হতো 80-80 এরকম। তো যখনই কোনো স্টক মান্থলি ব্রেকআউট দেবে, কারণ ডেইলি ব্রেকআউট, উইকলি ব্রেকআউট এগুলোতে বেসিসে আমরা ট্রেড করব, 15 মিনিটের ব্রেকআউট, 1 আওয়ার ব্রেকআউট, এগুলো তো ইন্ট্রাডে করবো, যাই করবো, যা খুশি করবো। কোনো স্টক যখন মান্থলি ব্রেকআউট দেবে, তখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, কারণ মান্থলি ব্রেকআউটটা অনেক বড় ব্রেকআউট। কারণ এই স্টকটা দেখো 2009 সালে এই রেঞ্জে ছিল, 2009 সালে, 8 সালে এই প্রাইসে ছিল, 2020-তে এই প্রাইসটাকে ব্রেক করছে, তার মানে নিশ্চয়ই কোনো ভালো হতে যাচ্ছে, টেকনিক্যাল আমাকে বলছে। 2008 সালে যেই স্টক এখানে এই লেভেলে ছিল, সেই স্টক ধীরে ধীরে নিচে এসে আজকে ওই লেভেলটাকে ব্রেক করতে যাচ্ছে, তার মানে স্টকে কিছু ভালো হচ্ছে, তখন আমি ফান্ডামেন্টাল দেখবো। তার মানে স্টকটা রিটার্নটাও বড় দেবে। টেকনিক্যালি রেজিস্ট্যান্স অনুযায়ী আমার এটা টার্গেট ছিল, রেজিস্ট্যান্স অনুযায়ী এটার একটা প্রাইস রেঞ্জ আছে, এগুলো পরে শিখবো, পরে টেকনিক্যাল কালকে শিখবো একটু আমরা, তখন আগে। তো যখন বলতে মান্থলি গেলে এটা ওভার ব্রেকআউট হয়ে গেছে। হ্যাঁ, কোনো স্টকে যখন মান্থলি ব্রেকআউট দেবে, তখন তখন হচ্ছে আমরা মানে ফান্ডামেন্টাল এই জিনিসগুলো দেখবো। যেমন অনেকে আছে এখনো বলে যে কিছু কিছু স্টকে ইনভেস্টমেন্ট করা যায়, কিন্তু একটা স্টকের নাম বলো, যারা বলে 4 টাকা 5 টাকা দামের কোনো স্টকের নাম বলো না। অনেকে যারা খুব যে এটা করা যায়, টাটা বলো দেখি একটা। ভোডাফোনের আছে। হ্যাঁ, ভোডাফোন, সবাই বলে আরে ভোডাফোন 4 টাকা আছে, এটা 100 টাকা হবে কোনোদিনও। আরে কবে হবে কে জানে, আমি চার্ট কি বলে গেছে, চার্ট দেখবো আমি, টেকনিক্যাল শিখবো আমরা, শিখিনি। তো ভোডাফোনে কি আছে, ভোডাফোন ইন্ডিয়া, তোমার যদি মান্থলিতে দেখি, এটা মান্থলিতে আমার পুরো স্ট্রং নিচে যাচ্ছে, মান্থলিতে মোটামুটি আমার আছে যে এই লেভেলের উপরে গেলে আমি বাই করতে পারি, তো তখন ফান্ডামেন্টাল দেবো। তো আমি যদি দেখি মান্থলিতে যে আমার কোনো নেই যে এই লেভেলটা যদি কোনো দিনও মানে ভোডাফোনে যদি দেখি যে মোটামুটি এখান থেকে মানে মুভমেন্টটা দেখো, তুমি চার্ট দেখলে, আমরা তো টেকনিক্যাল যদি অত জানি না, সাপোজ আমরা জানি না টেকনিক্যাল অতটা, তো নর্মালি দেখে কি মনে হচ্ছে ভোডাফোনে এখন চলছে 9 টাকা। মনে করো এখান থেকে স্টকটা এক সময় গেছিলো 100 টাকায়, তো এই লেভেল থেকে র্যালি দিয়েছিল, তো মোটামুটি এই লেভেলটা যেদিনকে ভোডাফোন হয়তো 20 টাকা পার করবে, তো দেখো এখান থেকে ফল হওয়া কন্টিনিউ স্টার্ট হয়েছিল, এখানে একটা বুলিশ ক্যান্ডেল আছে। তো ধরি মোটামুটি ভোডাফোন যদি আমার ওই কোম্পানি এই যদি মোটামুটি এই লেভেল থেকে যদি ওঠে শুরু করে, তখন হয়তো স্টকে একটু রাইজ হবে আর কি, মানে এখান থেকে তো স্টকটা আবার আগের ফর্মে যাবে। প্রাইস তো জিগজ্যাগ মোমেন্টেই যায়,
তো 20 টাকা, এখানে 20 টাকা প্রাইস কতদিন আগে ছিল? 2019-এ 20 টাকা ছিল। তো আপাতত আমার টেকনিক্যাল ভিউ কি আছে নর্মালি আপাতত, যে 20 টাকার উপরে যখন ভোডাফোন ক্লোজ নেবে এর উপরে, তখন আমি ইনভেস্টমেন্ট করার চিন্তাধারা করব। আপাতত এখানে আমার কোনো ইনভেস্টমেন্ট করার কোনো ইচ্ছা নাই। তো এবার একটু ফান্ডামেন্টাল দেখি, মনে করো 20 টাকা গেল স্টকটা, মনে করো কালকেই গেল বা একদিন গেল কোনো 20 টাকা স্টক এখানে চলে আসছে, হ্যাঁ ভাই এত দিনের 2008 সনের এটাকে ব্রেক করলো, তো তার মানে খুব মুভমেন্ট হতে পারে। তো দেখো এখানে 2018 তো চান্স নিয়েছিল কিন্তু ব্রেক করতে পারেনি 2008-এ। তো যখন 20 টাকার উপরে যাবে তখন ভাববো স্টক 20 টাকার উপরে যাবে, তখন আমি ইনভেস্টমেন্ট করবো। তখন হয়তো আমার 20 টাকার স্টক 100 টাকা যেতে পারে, 500 গুণ রিটার্ন পেতে পারি। তার আগে একটা ফান্ডামেন্টাল দেখি। তো এবার প্রাইস টু বুক ভ্যালু দেওয়াই নেই এখানে, এক নাম্বার স্টক পিও দেওয়া নেই। হ্যাঁ, এবার বুক ভ্যালুর মাইনাস দেখাচ্ছে আর কি, মানে মাইনাস দেখাচ্ছে কারেন্ট প্রাইস যে 9 টাকা, বুক ভ্যালুর মাইনাস দেখাচ্ছে, মানে খুব দামি আর কি, মানে 9 টাকাও হওয়া উচিত না স্টকের দাম। ব্যালেন্স শিট যদি দেখি, একটা ব্যালেন্স শিট কি আছে দেখো তো, এখানে ব্যালেন্স শিটে কি ওর ঋণ আছে আরে বাপ। প্রায় 1 লাখ কোটি টাকা ঋণ আছে, আর ওর আর রিজার্ভও নাই ওর 55,000 টাকা, মানে 55,000 কোটি টাকা ওর, মানে মানে উল্টা আর কি, মানে ও মানে মাইনাসে চলছে ওর, মানে কি জঘন্য ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট দেখলে না হয়ে গেলাম, আর দরকারই নেই এই কোম্পানিতে, ইনভেস্টমেন্ট করবে না। অনেকে বলে ইনভেস্ট করে নি 1 লাখ টাকা, ইনভেস্ট করে টাকা পাস, যদি টাকা তোমার দেখো কি হচ্ছে, স্টকটা তুমি কিনো 9 টাকায়, তো এই রেঞ্জ কবে থেকে ঘুরতেছে 9 টাকা, এই রেঞ্জ 12 টাকা 9 টাকায় 2020 থেকে 1 বছরে এখানেই ঘুরছে। তো এখানে যখন যাবে তখন হয়তো ব্যালেন্স শিটও কিছু কোম্পানি হয়তো কিছু ঋণ মুকুব হবে, কিছু হবে, এখানেও চেঞ্জেস হবে, তখন এগুলো আমি দেখবো। প্রফিট এবং সেলস দেখো, সেলস বেড়েছে কিন্তু ইসে কমে গেছে, সেলস বেড়েছে ঠিকই, কিন্তু নেট প্রফিট দেখো তো, প্রফিটটা দেখো তো, নেট প্রফিট হবে প্রফিট, না, না কেন কি অলরেডি অত টাকা মাইনাসে চলছে, কোথা থেকে হবে? নেট প্রফিট দেখো তো, সেলস বেড়েছে তো, কিন্তু প্রফিট দেখো তো, প্রফিট কি ধীরে ধীরে কি হয়েছে, মাইনাসে চলছে। প্রথমের দিকে প্রফিটই চলছিল একটা সময়, ধীরে ধীরে প্রফিট বাড়ছিল। এই 2016 অবধি ঠিক ছিল, 2017 থেকে দেখো তো মাইনাসেই চলছে, প্রফিট মাইনাসে চলছে ভোডাফোন। জিও আসার পর থেকে। সেগুলো কি জিও আসার জন্য হতে পারে কি আমার দেখার দরকার নেই, আমি নিউজে যাবো না, কোনো কিছু হতে পারে না, আমার ডেটা এটা বলছে, তবে যাবোই না আমি এখানে ইনভেস্টমেন্ট করতে। অনেকে এখন বলে টাটা মোটর করিনি, কিন্তু টাটা মোটর যদি ব্যালেন্স শিট চেক করো, কারণ টাটার সিম্পল জিনিস দাও, টাটার আমাকে বয়স হয়ে গেছে, টাটা যে কোনো দিন মারা যেতে পারে, সাপোজ সিম্পল জিনিস, তো মহান লোকের বিরুদ্ধে এরকম কথা বলা উচিত না। তো এবার এর ব্যালেন্স শিট কি আছে দেখো, টাটা মোটর যে বলে, বুক ওর স্টকের দাম হওয়া উচিত 166 টাকা, কিন্তু চলছে ঠিক আছে তাও, কিন্তু স্টক পি কোনো ইসেই নেই, এখানে ইসেই নেই, আর ব্যালেন্স শিটটা খুব খারাপ আছে। দেখো তুমি তো করবে না সহজে ইনভেস্টমেন্ট। ও রিজার্ভ ওদের থেকে বেশি, ব্যালেন্স শিট খুবই খারাপ। সেলস দেখো করেছে, প্রফিটটা দেখো, নেট প্রফিট দেখো মাইনাসে চলছে, জন্য টাটা মোটর ইনভেস্টমেন্ট করে, অনেকে হয়েছে টাটা মোটর ইনভেস্ট করে দেই, একদিনই হবে, আর টাটা এখন বয়স হয়ে গেছে, এই কোম্পানি চলে না, আর মানে আমি কি জানি স্যার কেমনে করে ওদের ইন্টারনেটে 3,500 টাকা বের করেছিলাম, তারপর আমি লাগাইনি আরেকটা। টাটা মোটরে যেমন আইসার মোটর এখনো বলে দামি, কিন্তু স্টকে খারাপ, দামি হলেও খারাপ না, ফান্ডামেন্টালি যদি আইসার মোটরের স্টক এখন দাম অনেক, আইএসআর মোটরসের লেভেলই আলাদা হচ্ছে। কিন্তু তাও এটা ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কারণ দেখো বুক ভ্যালু একটু বেশি করবো না, বুক ভ্যালু বেশি হয়ে গেছে, কিন্তু তাও ব্যালেন্স শিটটাও ভালো দেখো, কিন্তু করবো না, তো বুক ভ্যালু আমি রিটার্ন পাবো না অত ভালো। টিভিএস মোটর যদি দেখি, টিভিএস মোটর এগুলো ভালো কোম্পানি, টিভিএস মোটর যদি করি, বুক ভ্যালু অনেক বেশি করা যাবে না, 80 টাকা হওয়া উচিত, 80 টাকার মাল এখন বেশি হয়ে গেছে। টিভিএস মোটরও করবো না, বিভিন্ন কোম্পানি আছে, যেমন এমআরএফ, অনেকে হচ্ছে এমআরএফ এর দাম কত এখন, এমআরএফ এ কিন্তু এখনো ইনভেস্টমেন্ট করা যায় এত দাম হলেও, লোকে বলে আরে এমআরএফ নামবে, আরে এমআরএফ এখন 82,000 টাকা চলছে, তো আগামী দিনে একটা স্টকেরই দাম 2 লাখ টাকা ইম্পসিবল কিছু নেই, 2.5 আছে। ব্যালেন্স শিট যদি দেখো না, ব্যালেন্স শিট খুবই ভালো আছে দেখো, খালি দামি হলে মারুতি এখন অল্প নিচে নেমেছে, মারুতি স্যার মারুতি চেক করিয়ে চলো। তো এখন তোমরা একটু প্র্যাকটিস করবে, দেখবে একটু skinner.in এ, হ্যাঁ, কোনো যে ইনভেস্টমেন্ট করার যদি ইচ্ছা থাকে দেখে নেবে মারুতি, সরি। তো
প্রাইস টু করা যেতে পারে, মানে 4 আছে তো অতটা ভালো আসবে না রিটার্ন, তো স্টক পি আছে 48, ইন্ডাস্ট্রি পি বেশি আছে, তো করা যাবে না। তো স্টক পিটা বেশি হতে হবে, আর ব্যালেন্স শিটও ঠিক আছে, ঠিকঠাক আছে, কিন্তু রিটার্নটা ভালো পাবো না। স্টক ভালো, সব ভালো, কোম্পানি ভালো, কিন্তু রিটার্নটা পাবো না। আমার রিটার্ন দরকার না, আমার ভালো টাকা ডুববে না তোমার, কিন্তু রিটার্ন পাবে না ভালো। তো 10%, 5%, আমার তো একটু 30%, 40%, 100% রিটার্ন, এই ধরনের রিটার্ন পাবে না। ও তুই রিলায়েন্সে করবো। আরেকটা স্টকে যেমন স্কট, আমাকে যেমন অনেকে বলে স্কট, এই কোম্পানিতে ভালো ইনভেস্টমেন্ট করতে পারি। দেখো এবার স্টক পি কত আছে 18, এবং ইন্ডাস্ট্রি বেশি আছে রিসেন্টলি, তো এটা ফেল হলেও কোনো ব্যাপার না। কিন্তু আমার এটা প্রাইস টু বুক 3.2 আছে, 5-এর নিচে আছে, ব্যালেন্স শিটও মোটামুটি দেখো ভালোই আছে। দেখো স্কটের এই কোম্পানি, এটা তো ইনভেস্টমেন্ট করা যায়, ভালো রিটার্ন পাবো আমি। আর একটা যেটা করেছি যেমন স্টক দামে শ্রীরাম ট্রান্সপোর্ট, যেটা আমি ব্যক্তিগতভাবে নিজে ইনভেস্টমেন্ট করেছি, এটা বলছি তোমাদেরকে। শ্রীরাম ট্রান্সপোর্ট ফিনান্স কোম্পানি, তো ফিনান্স কোম্পানি একটা অন্য কিছু দেখতে হয়, সেটা আমরা কালকে দেখবো। ফিনান্স কোম্পানি, ব্যাংকিং কোম্পানিতে, তো এর দেখো প্রাইস টু বুক ভ্যালু কত আছে, 1.76। 1.76, বুক ভ্যালু কি আছে 800 টাকা, চলছে 1400 টাকা, অনেক সস্তায় পাচ্ছি, কিন্তু তার ডাবলও নেই, কিন্তু তুলনামূলকভাবে সস্তায় পাচ্ছি না। তো এই প্রাইস কিন্তু একসময়, এই বুক ভ্যালুর এই প্রাইস কিন্তু একসময় 800 টাকার নিচেও ছিল, কিন্তু একসময় জানো লকডাউনে আমি তখন অনেক লোককে বলেছিলাম। আজকে একজনকে বলেছি, একজন আমার চেনা পরিচিত বলছে ভাই কি কেনা যায়, ইনভেস্টমেন্ট করবো, একজন আমি শ্রীরাম ট্রান্সপোর্ট কিনে রেখে দাও, ওকে টেকনিক্যালি টার্গেট দিয়েছে 2800 টাকা, তা 1400 আছে, 2800 যাবেই। তো দেখো লকডাউনে নাই শ্রীরাম ট্রান্সপোর্ট কত টাকা এসেছিল না, 400 কত টাকায়, তখনও লোক কেনে নেই। তো আমি একবার কিনেছিলাম, কিনে আমি মোটামুটি মানে একবার কিনে মোটামুটি এই লেভেলে ছেড়ে দিয়েছিলাম, মানে 800-500 এই লেভেলে। তারপরে মোটামুটি এখনও কেনা যেতে পারে, এই লেভেলটা ব্রেক করলে না আমার টেকনিক্যালি টার্গেট আছে 2700-2800। কেন সেটা যখন টেকনিক্যাল শিখবো তখন জানবো যে এই এই লেভেলের উপরে গেলেই শ্রীরাম ট্রান্সপোর্ট মোটামুটি এটাতে ইনভেস্টমেন্ট করেছিল। রিয়ালি আমার এটা একটা লেভেল ছিল, এই লেভেলের উপরে আমার একটা মানে লেভেল ছিল, এটার উপরে ক্লোজিং দিলে এর হাইয়ের উপরে ব্রেক করা যেত, 1480-র উপরে বাই করা যেত। আমি 1480-র উপরে কিনেছি এটাতে। এটাতে আমার টার্গেট আছে 2700, মোটামুটি ডাবল। তো কেন দেখো এর বুক ভ্যালু কি আছে এত, এবার স্টক পি দেখো, ইন্ডাস্ট্রি পি একটু বেশি আছে, তো চলে মোটামুটি, খুব বেশি হলে করবো না, মোটামুটি চলে। তো আমার এটা অনেক কম আছে না, আর বুক ভ্যালুর সাথে দেখো এটা দেখো অনেক কম আছে না তুলনামূলকভাবে। আর ব্যালেন্স শিট যদি দেখো, তো ব্যাংকের ক্ষেত্রে উল্টো হয়, কিন্তু রিজার্ভ তো বেড়তে হবে, ব্যাংকে তো লোন বেশি দিবে না, ব্যাংকের তো বড়োইংটা বেশি হবে। ব্যাংক বা ফিনান্স কোম্পানি না এটা, এটা এখানে উল্টো বরং হয়, বেশি হবে। এক্ষেত্রে উল্টো হবে, কিন্তু আমার এটা বেশি লাগবে। আর রিজার্ভ তো বাড়তেই হবে, রিজার্ভ ঠিক আছে, রিজার্ভ ঠিকঠাক বেড়েছে দেখো, দিনে দিনে রিজার্ভটা তো বেড়েছে না, রিজার্ভ তো কমেনি। আর এটাও বাড়িয়েছে, বোরিংটাও বাড়তে হবে, ব্যাংকের উল্টো হয়, ব্যাংকের ক্ষেত্রে উল্টো হ্যাঁ হয়। হ্যাঁ, বড় বড় আর সেখানে আরেকটা হিসাবে। জিনিস দিতে এনপিএটা আমরা কালকে দেখবো। এর প্রফিটটাও দেখো, আগে কি ছিল, প্রফিট মাইনাসে ছিল, ধীরে ধীরে দেখো মাইনাসে ছিল। আর প্রফিটটা দেখো তো হুট করে কি হয়েছে, এদের 2000 থেকে 7000 হয়ে গেছে। তার মানে কি কোম্পানি ভালো রান করছে, বিজনেস ভালো করছে। তো এর দামি দেখেই তো খারাপ না, না আমার মুভমেন্টটাও বেশি হবে। আমি এই জন্য এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট আমি ব্যক্তিগতভাবে নিজে করেছি, আমি বললাম এটা। এটাতে আমার 2700 টাকার টার্গেট আছে, যে 1 বছরে আমাকে 1-1.5 বছরের মধ্যে 2700 টাকায় যাবে স্টক। তো 1 বছরে একটা ব্যাংকের থেকে তো ভালো রিটার্ন পাবো স্টকে ইনভেস্টমেন্ট করে। এটা কারণ আছে, টেকনিক্যাল বেসিসে আছে, আর ফান্ডামেন্টাল কিছু ভিউ আছে। ফান্ডামেন্টালি ভালো, টেকনিক্যাল স্ট্রং। এবার টেকনিক্যালি হয়তো বেশিও যেতে পারে, 3000-4000ও যেতে পারে। কারণ ফান্ডামেন্টাল কত যেতে পারে একটু দেখি। ফান্ডামেন্টালে যদি 5 হয়ে যায় কোনোদিনও, 6ও হতে পারে, তো 5ই ধরলাম, কম করেও 5 ধরলাম, 5 ধরি, যে 5 যদি হয়ে যায়, কখনো যদি 5 হয় তার সাথে আমি এটা মাল্টিপ্লাই করবো। 5 যদি হয়ে যায় কখনো, যদি বুক ভ্যালু 5 হয়ে গেল, 6 হতে তো আরো গুটি লাল। মাল্টিপ্লাই করবো কত, 813 টাকা, 813 টাকা না বুক ভ্যালুর সাথে, 813 টাকা। তো আমার ফান্ডামেন্টাল আছে 4000 টাকাও যেতে পারে, আমি যদি 1-2 বছর হোল্ড করি। টেকনিক্যালি দেখাচ্ছে কেন, আমি টেকনিক্যালি 2700 কেন নিয়েছি, ফার্স্ট টার্গেট, তারপরে আমি আরও হয়তো হোল্ড করতে পারি, হয়তো কিছু কোয়ান্টিটি বের করে দেবো।
বাকি প্যান্ডামিক এগুলো তো টেকনিক্যালি আলাদা শিখবো, ফ্যাক্টর হচ্ছে। প্রাইস রেঞ্জ হয় তো টেকনিক্যালি লো থেকে মানে একটা টেকনিক্যালি টার্গেট লেভেল একটা বের করতে হয়, এগুলো আমার টেকনিক্যালি শিখবো, এখন আসিনি। তো টেকনিক্যালি আমি মোটামুটি এই লেভেলটা যে আছে ফার্স্ট লেভেল মানে ফার্স্ট লেভেল এটা পেয়েছি ফার্স্ট আর কি 2000, ওইটার উপরে যদি ফার্স্ট সেকেন্ড টার্গেট, তো থার্ড টার্গেটে যদি তিনটে অবধি বেসিক্যালি দেখতে বেশি দেখতে হয় না, থার্ড টার্গেটে এবার যদি আমরা টেকনিক্যালও দেখি আর কি, শিখবো আর কি পরে আর কি, এখন তো টেকনিক্যালে আসিনি আমরা, এটা জাস্ট আমি কেন দিয়েছি। তো টেকনিক্যালি দেখো, টেকনিক্যালি মোটামুটি আমাকে কিন্তু 4000-এর লেভেলই দেখাচ্ছে, এটা কারণ লেভেল আছে, এটা টেকনিক্যাল জিনিস, প্রাইস রেঞ্জ বলে এটাকে, আমরা টেকনিক্যালি এগুলো শিখবো ডিটেলসে। তো মোটামুটি টেকনিক্যাল লেভেলও 38-39 মানে 4000-এর কাছাকাছি দেখাচ্ছে লং টাইমে, এও আমাকে দেখাচ্ছে 4000-এ। তো মোটামুটি ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব গুড, মানে বিন্দাস ইনভেস্টমেন্ট করে বসে থাকো, এটা যদি কি ইনভেস্টমেন্ট করো মোটামুটি, আমি নিজে ব্যক্তিগতভাবে করেছি, এটা আমার ভিউ, তো এটাতে মোটামুটি একটা ভালো রিটার্ন আসবে। ব্যালেন্স শিটটাই মেন না, ফান্ডামেন্টাল এই জিনিসগুলো বেসিক, তোমার কালকে থেকে একটু টেকনিক্যাল শিখবো, ক্যান্ডেল ফ্যান্ডেল, ফান্ডামেন্টাল একটু বোরিং, ফান্ডামেন্টাল ক্লাসেস একটু বোরিং ক্লাস, ঠিক আছে, টেকনিক্যাল না হলে মজা আসবে না, টেকনিক্যাল শিখবো তখন টেকনিক্যাল টার্গেট বের করা বোরিং শিখবো। তো না স্যার, মেন তো ফোকাস, মেন তো এটাই হচ্ছে বেসিক, এটা যদি না চেক করি আমরা খালি না টেকনিক্যাল এটা অ্যানালিসিস ফান্ডামেন্টাল, যদি ট্রেডিং এর সাথে কোনো রিলেটেড না, এটা আমরা ইনভেস্টমেন্ট করবো, এটা দেখবো কালকে একটু হ্যাঁ ইনভেস্টমেন্ট 1 আওয়ার একটু ব্যাংকিং সেক্টরগুলো দেখবো, ব্যাংকিং সেক্টরে কি হয়, এক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, সব ব্যাংকের এক্সাম্পল নিলাম, আজকে স্টকের এক্সাম্পল নিলাম। ব্যাংকিং সেক্টর একটা পয়েন্ট আলাদা, এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, এনপিএ এটা দরকার হয়, এটা যদি খারাপ থাকে এই পয়েন্টটা ব্যাংকিং সেক্টরে, ফিনান্স সেক্টরে, সেখানে আমরা ইনভেস্টমেন্ট করবো না, এটা যদি ভালো হয় তাহলেই করবো, খুব মাস্ট, এনপিএটা মাস্ট ব্যাংকিং সেক্টরে বা ফিনান্স সেক্টরে, ঠিক আছে। তো আজকে এখানে শেষ করা যায় নাকি, কারো যদি কোনো একটা প্রশ্ন থাকে বলতে পারো, তো এটা এইভাবে ফান্ডামেন্টাল বেসিক ফান্ডামেন্টাল, কালকে থেকে একটু আমরা টেকনিক্যাল শিখবো, তার সাথে একটু ফান্ডামেন্টালটাও শেষ করে দেবো কালকে, তারপরে মাঝে মাঝে শুধু একটু ফান্ডামেন্টাল চেক করবো, যখন টেকনিক্যাল শিখে যাবো আমরা 10-12 দিন পরে পুরোপুরি। তো কালকে একটু ক্যান্ডেল ফ্যান্ডেল এগুলো দেখবো, একটু শিখবো একটু, তারপরে পরশু দিন থেকে ফুল টেকনিক্যাল স্টার্ট হবে আর কি। কারো যদি কোনো কিছু কোনো বেসিক প্রশ্ন বেসিক থাকে যদি বলতে স্যার পারো কিছু। কিছু বেসিক যদি আমাদের জন্য হোমওয়ার্ক, যে আমরা এগুলো একটু অ্যাডভান্সে একটু দেখে স্টক নিই টক বের তাহলে করো আর কি, আমরা যে ইনভেস্টমেন্ট যেগুলো আছে, যে এমনি ব্যালেন্স শিট যেগুলো ভালো আছে, ব্যালেন্স শিট ওকে, হোমওয়ার্ক তোমার করতে পারো, একটু একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করো, ব্যালেন্স শিট ওকে, এবার তোমরা মার্ক করতে যে ব্যালেন্স শিট আমার এই কটা পয়েন্ট ওকে আছে, যে এই পয়েন্টগুলো যারা ভালো আছে, যে 5-এর নিচে আছে একটু কম, একটু 2-এর মধ্যে আছে, 2-2.5-এর মধ্যে, হুম প্রাইস টু বুক ভ্যালু 5-এর নিচে আছে, সেগুলো একটু বের করো স্টক, যে এটা ভালো আছে সেগুলো একটু বের করো। আর টেকনিক হোমওয়ার্ক মোটামুটি কালকের থেকে তোমাদের টেকনিক্যালি থাকবে শেখার পরে। তো এটার জন্য স্যার আমাদেরকে কোনটা বেসিক্যালি ইন্ডেক্স ফলো করা উচিত, নিফটি 50 100 কোনটা? নিফটি 50 100 ইন্ডেক্সের তো এখানে কিছু ব্যাপার নেই, ইনভেস্টমেন্ট পার্টিকুলার স্টকে বলছি। আচ্ছা আর নিফটিতে ইনভেস্টর আছে, ওটা পরে বলবো আমি, যে নিফটি 20 বলে একটাই হয়, বেঞ্চমার্ক সিকিউরিটি এক্সচেঞ্জ, বেঞ্চমার্ক যেটা, পরে বলবো ওটা, নিফটিতে গিয়ে ইনভেস্টমেন্ট করা, ইটিএফ যেটা আমরা বলি, ওগুলো পরে টেকনিক্যালি মাঝে মাঝে বলবো, এখন দেখলে সবার কারণ অনেকে নতুন আছে তো, এখন অনেকে কিছুই যায় না, কারণ ওর মাথার উপর দিয়ে চলে যাবে আপাতত, মানে এটা ফান্ডামেন্টাল অ্যানালাইজ, কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে আমরা এটা করি। ব্রেকআউট কি এখনো জানি না, ব্রেকআউট শিখবো কালকে, ব্রেকআউট টেকআউট এগুলো একটু শিখবো, বেসিক ট্রেন লাইন, ক্যান্ডেল ফ্যান্ডেল। তো তখনই আমরা যখন মান্থলি বেসিসে কোনো স্টক যখন ব্রেকআউট দেয়, ব্রেকআউট ব্রেকডাউন কি শিখবো, এগুলো 7 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ব্রেকআউট ব্রেকডাউন। তো তখনই আমরা ব্রেকআউট যখন লেভেল, তখনই আমরা ফান্ডামেন্টাল একটু অ্যানালাইসিস করে দেখবো, যে অল টাইম হাই একটা যে একটা স্টকে যাচ্ছে, তো এটা তার মানে আগামী দিনে বড় মুভমেন্ট দিতে পারে। তো যাই হোক, এটা মানে ফান্ডামেন্টাল ভিউ আর কি, ফান্ডামেন্টালি আমরা দেখবো এই বেসিক জিনিসটাই। আমার ব্যালেন্স শিট মাস্ট ভালো হতে হবে, যেটা আমরা রিজার্ভ ভার্সেস বড়োইং, আমার এটা 5-এর নিচে হতে হবে, মেনলি 5-এর নিচে হতে হবে আমার বুক ভ্যালু, না প্রাইস টু বুক ভ্যালু। আর বুক ভ্যালু যেটা আছে, এটা যদি মানে কারেন্ট মার্কেটে থাকে, এটা যদি একদম বেশি ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু দেখতে হবে, যে সস্তা না দামি, যে বুক ভ্যালু দেখাচ্ছে আমাকে 500 টাকা, স্টকের দাম 5000, তাহলে আমি করবো না, অনেক দামি কিনতে হবে, ওয়েট করবো স্টকটা নিচে নামার জন্য, তাই না। যখন স্টকের মার্কেটে ক্র্যাশ হয়, তখন দেখবো যে বুক ভ্যালু, তখন দেখতে হবে ক্র্যাশ হয় না, তখন ইনভেস্টমেন্ট করতে হয়, যখন বড় ফল হয় তখন সস্তায় পাওয়া যায় না একটু, যখন কোভিডের একটা টাইম গেছে, নোটবন্দির টাইমে একটা গেছে,
দাদা বুক ভ্যালুটা আপ ডাউন করে কিনা? বুক ভ্যালু কিছুটা একটু আপ ডাউন সেরকম করে না, ওটা একবারে করে না, ওটা মানে প্রাইসটা আপ ডাউন করে, যেটা বুক ভ্যালু খুবই কম আর কি, মানে ওটা বুক ভ্যালুটা খুব কমই হয়, সেভাবে আপ ডাউন করে না। মানে বুক ভ্যালুটা কিভাবে ডিসাইড হয়? এত ডিটেলসে এই করতাম, বেসিক আমি একটা তোমাকে বোঝাই, মনে করো একটা ফেস ভ্যালু, তোমার একটা ফেস ভ্যালু আছে তো, তোমার একটা নির্দিষ্ট, হ্যাঁ তোমার একটা দাম আছে একটা আলাদা, মনে করো মার্কেটে তোমার একটা দাম আছে, এবার তোমার যদি কোনো একটা খারাপ কিছু কেউ বলে তো তোমার দামটা কিন্তু কমে যাবে মার্কেটে। হ্যাঁ তো স্টকেরও যদি কোনো একটু খারাপ কিছু একটা কেউ বলে, যেমন আদানি ফাদানি, এটা যদি খারাপ কিছু বলে, মানে ও বুক ভ্যালুটা ফেস ভ্যালুটাও কমে যাবে, হুম। রেপুটেশনটা কমে যাবে একটু, এইভাবে একটু হয় আর কি, মানে বেসিক ভাবে বললাম, অত ডিটেলসে হয়তো বোঝাতে পারবো না আমি তোমাকে এত সব, কারণ ফান্ডামেন্টাল অ্যানালিস্ট আমি না। ফান্ডামেন্টাল বেসিক মানে ডিটেলসে করতে গেলে মাথা ফান্ডামেন্টাল অ্যানালিস্ট এগুলো কাজে লাগে না, এগুলো ইনভেস্টমেন্টে লাগে। আমার বলে পয়েন্টগুলো দরকার, আমরা তো বেসিক্যালি 90% আমরা তো করবো সব টেকনিক্যাল বেসিসে করবো, তো তার সাথে এটা একটু মানে আমার ডাবল কনফার্মেশনের জন্য। তো মানে বুক ভ্যালুটা কিভাবে আসে এটা এত ডিটেলস তো বলতে পারবো না, কিন্তু বুক ভ্যালুটা মানে কি, মানে মানে স্টকটার প্রাইস এত হওয়া উচিত। তো এবার হচ্ছে এবার কারেন্ট প্রাইস এত চলে, এখানে মার্কেটে বায়ার সেলার থাকে, তো বায়ার সেলারের জন্য স্টক উপরে চলে যায়, নিচে নেমে যায়, তো এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি মার্কেট সিচুয়েশন অনুযায়ী, কিন্তু স্টকটা এতটা চলে গেছে, তো মোটামুটি ডাবল অব্দি ঠিক আছে, যদি এমন হয় না বেশি হয়ে যায় যে 200 টাকার মাল 2000 করবো না ভাই, তো মোটামুটি 800 টাকার স্টক 1400 টাকা মাটি, 50% কম আছে। তো মানে দাদা বুক ভ্যালুটা জিনিসটার এক্সাক্ট প্রাইস, আর কারেন্ট প্রাইসটা তোমার অকশনের কারণে কম্পিটিশনের জন্য জিনিসটা আসছে। মোটামুটি তাই ধরতে পারো আর কি। কারেন্ট আচ্ছা প্রাইসটা যে ট্রেড হয় না, মার্কেটে ট্রেড হচ্ছে, বায়ার সেলার বাই করছে সেল হ্যাঁ করছে, তার জন্য তো কারেন্ট প্রাইস বাড়ছে। এবার বুক আচ্ছা ভ্যালুটা আচ্ছা হচ্ছে, মানে বুক ভ্যালুটা হচ্ছে এত হওয়া উচিত আর কি অ্যাকচুয়ালি, আচ্ছা আচ্ছা কিন্তু বায়ার সেলারদের দেশের জন্য এবার হচ্ছে এটা খুব বেশি মুভমেন্ট হয় না এটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই পয়েন্টগুলো মানে তো ইনভেস্টমেন্ট বেসিক্যালি করতে গেলে এই জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে। মানে আরো যদি বলো, অনেকে যেমন আছে, যেমন একটা স্টকের নাম বলি, যে খুবই ভালো স্টক, যেমন এশিয়ান পেন্ট। তুমি যদি দেখো এশিয়ান পেন্টের দাম হওয়া উচিত কত, 134 টাকা, স্টকের দাম চলছে কত, স্টকের দাম কত এটা চলছে? অনেক বেশি। তো এইরকম স্টক আমি ইনভেস্ট করবো না না, প্লাস প্রাইস টু বুক ভ্যালু দেখো এখানে কত 1000%। আছে, তো করবো না, মানে অনেক দামি স্টকটা। এবার তোকে প্রাইস টু বুক ভ্যালু কত চলছে, অনেক বেশি। ইন্ডাস্ট্রি পি দেখো, স্টক পি ইন্ডাস্ট্রি অলমোস্ট সেম, ঠিক আছে, চলে এটা। ব্যালেন্স শিট ভালো, ব্যালেন্স শিট ভালো, কিন্তু আমি রিটার্ন পাবো না এটাকে, তোমাকে ওই রিটার্নটা দেবে না, মাল্টিব্যাগার রিটার্ন যেটা বলি, এই স্টকে লাগা তুমি রিটার্ন পাবো না। ইনভেস্টমেন্ট হচ্ছে মাল্টিব্যাগারের জন্য বা হ্যাঁ, খুব একটা ইনভেস্টমেন্টটা অবশ্যই। হচ্ছে আমি যদি রিটার্নটা ভালো পাই, তুমি এমন কোম্পানি যেটা অলরেডি গ্রোথ দেয়নি, গ্রোথ দেবে, তো যেটা অলরেডি গ্রোথ দিয়ে দিয়েছে অলরেডি, এটা আর গ্রোথ কি দেবে? যেমন পিডিলাইট, এখনো বলি দামি স্টক, কিন্তু তাও স্টক ভালো বলবো আমি, এটা বেড়ে গেছে এক সময়, 110 টাকা হচ্ছে, পিডিলাইট এখন চলে গেছে অনেক উপরে, 110 টাকার এসে। রিলায়েন্স সেই তুলনায় রিলায়েন্স তো আমার অনেক ভালো না, জুবিল্যান্ট সেই ফুডও ছিল, তুলনায় জুবিল্যান্ট ফুড কেমন চলছে? জুলিয়ান ফুডও এক সময় যখন 1100 টাকা ছিল তখন ঠিক ছিল, এও প্রচুর। এর দেখো বুক ভ্যালু, প্রাইস টু বুক ভ্যালু কত, আর বুক ভ্যালু হচ্ছে 108 টাকা, তো সেই তুলনায় আমার রিলায়েন্স কোম্পানি তো অনেক বেটার না, এর বুক ভ্যালু হচ্ছে 800 টাকা, বুক ভ্যালু হচ্ছে 1000 টাকা, সেখানে আমি প্রায় পাচ্ছি অনেক কম। আর 200 টাকার মাল 2-3 হাজার টাকা, সেখানে আমি অনেক সস্তায় পাচ্ছি এই কোম্পানি, এটা অনেক কমে পাচ্ছে, তো এটাই আমার মাল্টিপ্যাকার রিটার্ন দেবে। তো এই জন্য আমি বলে দিই অনেক চোখ বন্ধ করে, ভাই কিছু নয় রিলায়েন্সে কর ভাই, 8,000-10,000 যাবে স্টক, ধৈর্য লাগবে। হুম। স্কট কোম্পানি আছে, বলে দেবে স্কট কোম্পানি, এখন যেমন রিলায়েন্স, বা তারপরে যেমন আরও আছে কি রিলায়েন্স, শ্রীরাম ট্রান্সপোর্টে, দুটোই বেশি আমি বলে দিই। আজকে আমি ফোন করেছি একটা ক্লোজ লোক কোচবিহার থেকে, আমার যেখানে মেন বাড়ি যেটা, সেখান থেকে বলছে এক মারোয়াড়ি ফোন করেছে, আমি চোখ বন্ধ বলছি যে আমি বলছি রিলায়েন্স আর শ্রীরাম ট্রান্সপোর্ট চোখ বন্ধ করে 50-50 ইনভেস্টমেন্ট করে দাও, ডাবল পাওয়া অ্যাটলিস্ট। তো আমি ফান্ডামেন্টাল দেখলাম যে 2500 টাকা যেতে পারে, কারো যদি কোনো রকম ই থাকে যে হ্যাঁ আমার কিছু টাকা আছে একটু ইনভেস্টমেন্ট করে দিই, 10,000-20,000 যেটাই হোক, তো চোখ বন্ধ করে রিলায়েন্স আর শ্রীরাম ট্রান্সপোর্টে ইনভেস্টমেন্ট করতে পারো, তোমার টাকা ঢুকবে না, ভালো রিটার্ন পাওয়া। আংফাং কোম্পানিতে যাবা, এগুলা কোড দেখবা না, ডুবে যাবে। টিপসে যাবা, তো ওই যে বেয়ার শিপ হতে হবে তাহলে। অনেকে শোনে, অনেকে বলে ভোডাফোনে করে দাও, এটা করে দাও, আরে 4 টাকা দাম,
একদিন তো 100 টাকা হবে, দেখা গেলো 100 টাকা হলো, ভোডাফোন 4 টাকা স্টক, 20 বছর পরে হলো, 20 বছর পর তুমি জিন্দা থাকবা কি না তার কি গ্যারান্টি আছে? ওটা তো মেন লজিক কি হচ্ছে স্যার, ওটা তো ওরা দেখছে লোকে কি সস্তা জিনিস, price সস্তা জিনিস ভালো না। সস্তা। আমি 2000 টাকা দিয়ে রিলায়েন্স কিনবো, সস্তাতে পাচ্ছে তো কোয়ান্টিটি বেশি উঠাবো, হ্যাঁ যদি ওই টার্গেটে চলে যায় তাহলে আমার মুভমেন্ট বেশি পাবো। আরে রিলায়েন্স আমি 2000 টাকা যদি কিনি 5000 দেখাচ্ছে, তো আমি ডাবল তো পাচ্ছি। এবার যখনই 5000-এ যাবে না তখন স্টক না ফটাফট না 7-8 হাজারে চলে যাবে, কি লোক তখন আরো বেশি বাই করবে, পাগল হয়ে যাবে বাই করার জন্য আরো। এখন করবেন না লোকে ভাই, যখন 5000 যাবে তখন বলবে, আরে রিলায়েন্স 5000-এ, রিলায়েন্স আরো যাবে, তখন করবে। আরে এখন সস্তা, এখন কিনবে না, কিন্তু এটা সাইকোলজি। লকডাউনে যখন 800 টাকা ছিল তখন কিনবে না লোকে, না 500 টাকা এসে কিনবো। আরে 500 টাকা, আরে 500 টাকা এসে কবে ছিল? এখন 800 টাকা, যখন 1500 টাকা ছিল কিনি নেই, এখন আমি 800 টাকা পাচ্ছি, কিনবো না আমি? আমি যেমন আমি যেমন রিলায়েন্স কিনেছিলাম, এবার যখন 800 টাকা 2000 টাকার মধ্যে ছিল আমি কিনতেছি, আমি এখনো কিনতে পারবো যতদিন 2500 টাকায় আছে। আমার টার্গেট 5000, 2500 টাকা রেঞ্জে যতদিন পাবো, যখন চান্স পাবো একটা দুটো করে কিনে রাখবো, ফেলে রাখবো আর কি, 10টা 20টা, এটা যখন 5000 হবে বিক্রি করে দেবো আমি। আমার টার্গেট এটা, যেটা আমার 1-2 বছরে আসবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। যেমন আইটিসি কেন বলে, আইটিসি এখন সস্তা, এখন কিনবে না লোকে, কিন্তু আর মুভমেন্ট নাই, মুভমেন্ট নাই। আইটিসি তো লোকে তো মতলব মোটামুটি দেখো মনে করে দেখো এত- বুক ভ্যালু একটু আছে, রিটার্নটা বেশি পাবে না, কিন্তু সেই তুলনামূলকভাবে অনেক সস্তা আছে। তো ব্যালেন্স শিটটা খুবই ভালো তো আইটিসি, দেখো ব্যালেন্স শিটটা খুবই দারুণ, প্রচুর রিজার্ভ आईटीसी तो जाओगे जाके बोले ओके बोले अरे कुछ नहीं मिलेगा आईटीसी में, वो जहाँ पे है वहीं पे रहेगा अगले 10 साल तक। এখন লোকে বলবে, কিন্তু যখন 1000 টাকা যাবে তখন লোক বাই করবে, এটাই হয়। যখন সস্তা তখন কিনবে না, বুক ভ্যালুর তুলনায় অনেক কম আছে না, তো একটু বেশি হয়ে যায় আইটিসি আর আইটি। তারপর আরও কোম্পানি আছে যেগুলো আছে অনেক সস্তা আছে, যেমন ভালো কোম্পানি ডাবর, দেখি ডাবর একটা একটা করে স্যার আপনি আপনার পোর্টফোলিওতে খুলে বলো। হ্যাঁ আমি বলছি স্যার একটা একটা করে আপনি আপনার পোর্টফোলিও থেকে বলতে থাকুন, আমরা পোর্টফোলিওতে আমার মেনলি রিলায়েন্স আছে, স্কট আছে, সিনাম ট্রান্সফার রিসেন্টলি নিয়েছি আমি, হ্যাঁ 1480-তে আমি 80-র উপরে বাই করেছি। ডাবরটা করিনি আমি, ডাবর অনেকে আমাকে বলতে ডাবর করে না, ডাবর দাম কম আছে। আরে ডাবরের দাম দেখো, 40 টাকার মাল 500 টাকা পাচ্ছি, 800 গুণ বেশি, 800% বেশি, 100% বেশি হয় ঠিক আছে। আরে বুক ভ্যালু দেখো না, প্রাইস আমি যেন করি না ওগুলোতে। ভালো কোম্পানি যেমন এমআরএফ, অনেকে বলে এমআরএফ, কিন্তু এখনো কেনা যায়, দামি হলে কি খারাপ? অনেক কম আছে এটা, কারণ এমআরএফ 2 লাখ টাকাও হতে পারে আগামী দিনে গিয়ে, দামি হলেই খারাপ না। আমার মেন হচ্ছে এই জন্য আমি টেকনো ফান্ডটা কেন দিয়েছি, টেকনিক্যাল তো শিখবো, ফান্ডামেন্টাল দেখবো আর কি। দামি হলেই খারাপ না, আর সস্তা মানে टेक्निकल ভালো না, से সস্তা का चीज अच्छा नहीं होता, डबल बोलता है ना, कंफर्मेशन हो जाएगा। सस्ते का माल अच्छा नहीं होता। চাইনিজ প্রোডাক্ট যেমন সস্তা মাল লাস্টিং হয় না কোনো, এরকম ইনভেস্টমেন্টও এরকম লং